সকলকে নমস্কার, শুভ সন্ধ্যা। আমরা তাহলে শুরু করছি এবার। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় ড্রামা ক্লাবের পক্ষ থেকে আমি ইতিমধ্যেই যারা আমাদের সঙ্গে যোগ দিয়েছেন গুগল মিট সহযোগে তাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাই। আজকে আমাদের যে অনলাইন বিশেষ বক্তৃতা মালা আমরা আয়োজন করেছি তার তৃতীয় পর্ব, এবং আজকে আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট নাট্য পরিচালক শ্রী দেবেশ চট্টোপাধ্যায় মহাশয়। আমরা ভীষণভাবে কৃতজ্ঞ দেবেশদার কাছে, তিনি যে আমাদের ডাকে সাড়া দিয়ে আজকে এই বলতে আসার জন্য রাজি হয়েছেন এই ভার্চুয়াল স্পেসটাতে, তার জন্য আমরা ভীষণভাবে কৃতজ্ঞ। আজকে যে মানুষটাকে আমরা স্মরণ করছি তিনি গিরিশ কার্নাড। গত বছর 2019 10ই জুন তিনি আমাদের ছেড়ে চলে যান, এবং একই সঙ্গে একটি ইন্দ্রপতন ঘটে। নতুন করে বলার কিছুই নেই, শুধুমাত্র ভারতীয় থিয়েটারের একজন দিকপাল বলে নয়, গিরিশ কার্নাড অন্তত শেষের দিকে তার বিভিন্ন লেখায়, তার বিভিন্ন চিন্তার মধ্যে দিয়ে যে মুক্ত মনের পরিচয় দিয়ে গেছিলেন, সেই ধরনের মানুষ আস্তে আস্তে আমাদের দেশে বিরল হয়ে যাচ্ছে। সেটা একটা দিক। আর অবশ্যই আজকে আমরা তার থিয়েটারের যে বিরাট বড় যে জায়গা, তার কিছুটা নিয়ে আমরা আলোচনা করব। আমাদের মধ্যে আজকে দর্শক হিসেবেও আমি দেখতে পাচ্ছি অন্তত দুজনকে দেখতে পাচ্ছি। তাদের দুজনকে আলাদা করে আমি সম্মান জানিয়ে মানে খুবই কৃতজ্ঞ আপনারাও আছেন। সুতপা, লালা, আপনি একটু স্টপ প্রেজেন্টিংটা ক্লিক করুন, তাহলেই সমস্যার সমাধান হবে। আমরা আজকে পেয়েছি আমাদের মধ্যে অধ্যাপক গৌতম ঘোষাল রয়েছেন, আমি দেখতে পাচ্ছিলাম উনি এক্ষুনি ছিলেন। অধ্যাপক গৌতম ঘোষাল বিশ্বভারতীর ইংরেজি বিভাগের আমাদের স্যার। উনি আজকে আছেন আমাদের, শুনবেন আজকের বক্তব্য। আমাদের সঙ্গে রয়েছেন মালদা মালঞ্চের নির্দেশক পরিমল ত্রিবেদী মহাশয়। পরিমলদাকেও সাদর অভ্যর্থনা জানাই। পরিমলদাও থাকুন আপনি আমাদের সঙ্গে। আচ্ছা, এবারে আমরা শুরু করব দেবেশদার দুটি কথা। দেবেশদার সম্বন্ধে পরিচয় তো আলাদা করে দেওয়ার কিছুই নেই, আপনারা সকলেই জানেন। নাটকের যারা মানুষ তারা ভীষণভাবে চেনেন দেবেশদাকে। উনি 80-র দশক থেকে নাটকের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আপাতত সংস্কৃতির সঙ্গে বিভিন্ন প্রোডাকশন, বিভিন্ন অসাধারণ কিছু মঞ্চায়ন আমরা দেবেশদার কাছ থেকে পেয়েছি। আমার বিশেষ করে মিনার্ভা রেপার্টরি থিয়েটারের প্রযোজনায় দেবী সর্পমস্তা নাটকটি আজও ভীষণভাবে মনের মধ্যে গেঁথে রয়েছে। দেবেশদাকে আজকে ডাকা এই আরো একটা তার কারণ, দেবেশদা বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই উনি বলছিলেন যে আমি গিরিশ কার্নাড নিয়ে ইতিমধ্যেই অনেক জায়গায় বলেছি, কিন্তু আমরা তো শুনিনি। তাই আমরা দেবেশদার কাছ থেকে গিরিশ কার্নাড সম্বন্ধে শুনতে চাইবো। বিশেষ করে দেবেশদা হায়বাদান, একটি নতুন আঙ্গিকে হায়বাদান করেছেন এবং তুগলাক করেছেন। দুটি অত্যন্ত সমাদৃত হয়েছে এই দুটি নাটক। সেইগুলি নিয়ে তিনি তার নিজের অভিজ্ঞতা আমাদের সঙ্গে ভাগ করে নেবেন। এবারে আমি দেবেশদাকে তাহলে অনুরোধ করি, আপনি শুরু করুন। আমরা সবাই অপেক্ষা করছি আপনার কথা শোনার জন্য। দেবেশদা। ধন্যবাদ সংবেন্দ্র, এবং গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের সবাইকে আমার ভালোবাসা। যারা আছেন এখানে অনেক গুণী মানুষ রয়েছেন। আমি যেটা আজকে বলবো সেটা হচ্ছে যে নাটক থেকে নাট্য, অর্থাৎ গিরিশ কার্নাডের যে দুটি নাটক সংবেন্দ্র বললো, তার মধ্যে হায়বাদান আমার সঙ্গে যৌথভাবে নির্দেশনা করেছিলেন অর্পিতা ঘোষ, এবং তুগলকটা আমি একাই, তুগলক আমার ডিরেকশন, সংস্কৃতির প্রযোজনা। আর হায়বাদান করেছিলাম হচ্ছে ওখানকার ওই দক্ষিণ দিনাজপুর থিয়েটার কোম্পানি, সম্ভবত নাম দিনাজপুর থিয়েটার কোম্পানি, ওদের ব্যানারে হয়েছিল বছর 7 আগে। হ্যাঁ, বছর 7 আগে। আমি তুগলক নাটকটা দিয়ে শুরু করি। এটা সৌমিকেন্দ্র কতক্ষণের মোটামুটি সেশনটা? ঘন্টাখানেক, তাই তো? হ্যাঁ হ্যাঁ, একদম একদম। আচ্ছা, আপনারা এখানে আশা করি সবাই এই দুটো টেক্সট পড়েছেন, কারণ আমি এই দুটো টেক্সট নিয়ে যেহেতু আলোচনা করছি,
তুগলক এবং হয়বদন, এই দুটোর নাট্য, কিভাবে নাট্য নির্মাণের আমার ভাবনা এবং তার সঙ্গে আমি কিভাবে টেক্সটটাকে কিভাবে দেখেছিলাম। তার আগে আমি একটা গল্প বা ঘটনা বলে নিই। সেটা হচ্ছে গিরিশ কর্নাডজি মারা যাওয়ার আগে 2016 সালে আমরা তুগলক ব্যাঙ্গালোরে করি, এবং ব্যাঙ্গালোরে যখন এই প্রোডাকশনটা করি তখন সেদিনকে গিরিশ কর্নাডজি আসেন। তো আমার এখনো মনে আছে, সবাই আমরা খুব উত্তেজিত, কারণ নাটক শুরুর আগে আমাকে গিরিশ কর্নাডজি সেনকে উদ্বোধন হবে, এবং আমি আর গিরিশ কর্নাডজি একসঙ্গে উদ্বোধন করবো অনুষ্ঠান, ওই নাটকের ফেস্টিভ্যালটা ব্যাঙ্গালোরে। তো উনি যখন এসেছেন আমি দেখলাম যে হাতে ওই অক্সিজেন ইয়েটা ধরা, মানে এতটাই নাকে অক্সিজেন নল, পোর্টেবল অক্সিজেন সিলিন্ডারটা রয়েছে ওনার সঙ্গে। তো আমি বললাম যে আপনি এত কষ্ট করে এলেন আজকে? বললো না, হচ্ছে বাংলায় করছো, তুগলক এর আগে বাংলায় হয়েছে অনেকবার, তুমি করছো। উনি কথা বলতে বলতে আমাদের মূল স্টেজের পাশ থেকে উইং এর পাশে হাঁটছিলেন, এসে স্টেজের দিকে তাকালেন, দেখলেন, আমাকে বললেন, প্রথমে জিজ্ঞেস করলেন যে তোমার সেটটা ফিক্স নয়? তাই বললাম না। তো এই যে পিলার্স গুলো রয়েছে চাকা লাগানো, বলো যে মোবাইল করেছো? হ্যাঁ। ইন্টারেস্টিং, আমাদের তো তুগলক তো কেউ আজ পর্যন্ত স্পেস চেঞ্জ করেনি, তো তুমি স্পেস চেঞ্জ করলে কেন? তো এই যে গিরিশ কর্নাডজিকে আমি যেদিনকে বলেছিলাম, বা আমি যেভাবে টেক্সটটাকে রিড করেছিলাম, সেই রিডিংটা আমি প্রথমে আপনাদেরকে বলি। তুগলক নাটকটা আপনারা সবাই জানেন যে এটা 1964 সালে এটা কন্নড় ভাষাতে প্রথম লেখা হয়েছিল, এবং তারপরে তার যে বাংলা অনুবাদটা নিয়ে মূলত কাজ করেছি সেটি হচ্ছে স্বপন মজুমদার এবং চিত্তরঞ্জন ঘোষের। সেটি 1971 সালে বহুরূপী পত্রিকা, 72 সালে বহুরূপী পত্রিকাতে প্রথম প্রকাশিত হয়। এই যে টেক্সটটা, আমি যখন টেক্সট অ্যাজ এ ডিরেক্টর, যখন আমি এই টেক্সটটাকে রিড করি, আমি দুটো, আর এটার একটা অরিজিনাল ইংরেজি অনুবাদ আছে, মানে কন্নড় থেকে ইংরেজি অনুবাদটা গিরিশ কর্নাডজি নিজেই করেছিলেন। আমি মূল ইংরেজি অনুবাদ কন্নড়জির করা এবং বাংলা যেটা, দুটো টেক্সটই বারবার পড়তে থাকি প্রথমে। তা আমার কাছে দুটো জিনিস খুব ইন্টারেস্টিং মনে হয়েছিল। একটা হচ্ছে একটা মানে হিস্টোরিক্যাল রিপ্রেজেন্টেশন, আর একটা হচ্ছে হিস্টোরিক্যাল ইন্টারটেক্সট। হিস্টোরিক্যাল রিপ্রেজেন্টেশনের একটা মজা আছে, যে মজাটা আমরা যদি দেখি যে এই পুরো টেক্সটটা গিরিশ কর্নাডজি যেটা ইয়ে করেছিলেন, সেটা জিয়াউদ্দিন বারুনি একটা টেক্সট, সেটা হচ্ছে তারিক-ই ফিরোজ শাহী। এই তারিক-ই ফিরোজ শাহীটা, উনি 17 বছর তুগলকের দরবারে ছিলেন, সেখান থেকে এই ইতিহাসটা থেকে উনি 13টা দৃশ্যে এটাকে ভেঙে নিয়েছিলেন, এবং এটার একটা পলিটিক্যাল জার্নি আছে টেক্সটার মধ্যে দিয়ে, এবং একটা সাইকোলজিক্যাল জার্নি রয়েছে। কিরকম ভাবে পলিটিক্যাল জার্নি, যেটা মানে একটা জাস্ট আমি একটা উদাহরণ দিচ্ছি, যে আমরা মানে প্রথম দৃশ্যে আমরা দেখি যে এক ব্রাহ্মণ, যে হিন্দু ব্রাহ্মণ বিষ্ণু প্রসাদ, তার জমি অন্যায়ভাবে দখল করেছে সরকার, তার জন্য সে একটা ন্যায় বিচারের জন্য কাজী মুমালিকের কাছে গেছে। কাজী মুমালিক সুলতানকে দোষী সাব্যস্ত করেছেন, এবং এই অন্যায়ের জন্য তাকে মানে 500 মোহর দেয়া হয়েছে, এবং তাকে একটা সরকারি চাকরি দেওয়া হয়েছে। মজাটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে এই বিষ্ণু প্রসাদ আসলে একজন মুসলিম ধোপা, সে হচ্ছে আজিজ। এই যে পলিটিক্যাল ইন্টারটেক্সটটা শুরু হয়, এই পলিটিক্যাল রিপ্রেজেন্টেশনটা শুরু হয় টেক্সটের গোড়াতেই, সেটা সেটা খুব ইন্টারেস্টিং আমাকে হর্ন করতে থাকে, এবং আমি সারা টেক্সট জুড়ে এই ধরনের পলিটিক্যাল ইন্টারটেক্সট গুলো একটা খোঁজার চেষ্টা করি, যে কি কি পলিটিক্যাল ইন্টারটেক্সট গুলো এর মধ্যে রয়েছে। এবং গোটা টেক্সট জুড়ে আমরা যদি দেখি যে তারপরেই যখন তুগলকের প্রথম যে ভাষণটা উনি বলেন দেশবাসীর কাছে, উনি বলেন যে এই যে ওনার রাজধানী, উনি দিল্লি থেকে দেওগির মানে উনি যেটা পরে নাম দিয়েছিলেন দৌলতাবাদে উনি ট্রান্সফার করতে চান। কেন? তার কারণটা হচ্ছে দিল্লি সীমান্তের কাছে সেখানে
আহ, বা বিদেশি শত্রুর ইয়ে থাকে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে এটা দক্ষিণাত্যের দিকে চলে গেলে সেটা অনেকটা দূরে হবে। আর এটা হচ্ছে মূলত দেওগির, যেটা উনি দৌলতাবাদ নাম দিয়েছিলেন, সেটা মূলত হিন্দুদের শহর। এবং ওখানে যদি একটা ইসলামিক ক্যাপিটাল তৈরি হয়, তাহলে সেটা হিন্দু মুসলিম সম্প্রীতির একটা জায়গা তৈরি হবে। অর্থাৎ একটা কোথাও সেকুলার পয়েন্ট অফ ভিউ থেকে উনি একটা জিনিসকে দেখেছিলেন। কিন্তু ঘটনাটা কি ঘটলো, এইটা পুরো ওখানকার যারা আমির তারা এটাকে অপোজ করলো, হত্যার ষড়যন্ত্র করলো, এইটা তুগলক জানতে পারলেন এবং তার উপর হিংসা, প্রতিশোধ এবং এবং ইয়ে দিলেন যে দৌলতাবাদ 2 সপ্তাহের মধ্যে লোককে চলে যেতে হবে, নামাজ নিষিদ্ধ করে দিলেন। এই যে উনি এক একটা জিনিস করতে চেয়েছেন, সঙ্গে সঙ্গে তার একটা আর একটা হিস্টোরিক্যাল রিপ্রেজেন্টেশন প্যারালাল তৈরি হয়ে যাচ্ছে। সেটা সব থেকে ইন্টারেস্টিং, যেমন আজিজ দিয়ে বলছিলাম, মানে আজিজের ক্ষেত্রে এটা গোটা টেক্সটটা জুড়ে এই ঘটনাটা রয়েছে। যে যখন উনি বললেন যে ইয়ের রূপর মোহরের সঙ্গে তামার সিক্কা এক করে দেওয়া হবে, অর্থাৎ যদি রাজার সেখানে সিলমোহর থাকে তাহলে সেটা রূপার সিক্কা তামার সিক্কা এক হবে রূপার মোহর সঙ্গে। সঙ্গে সঙ্গে আজিজ সেটাকে সিক্কাটাকে জাল করা শুরু করে দিল। এইবার জাল করে যে টাকাটা ইনকাম করলো, সেখান থেকে দোয়াবের জমি কিনে ফেললো। দোয়াব মানে হচ্ছে গঙ্গা যমুনার মধ্যবর্তী অঞ্চলটাকে দোয়াব বলে। দোয়াবের জমি কিনলো, সেটা খুব সস্তায়। এবং জমি কিনে কৃষকদের জন্য সরকার যে, এবং সেখানে অনাবৃষ্টি হলো, সেখানে এই ফসল হলো না, তার জন্য সরকার কৃষকদের সাহায্য করলো। সেই সাহায্যটা নিয়ে তারপরে যখন ধরা পড়ার ইয়ে হলো, তখন সেটা ও আবার চলে গেল লুটপাট করতে। এবং সেখানে গিয়ে গিয়াসউদ্দিন আব্বাসিদকে ধরলো, ধরে তাকে মেরে গিয়াসউদ্দিন আব্বাসিদ সেজে আবার দৌলতাবাদে চলে এলো। অর্থাৎ যা যা তুগলক করতে চেয়েছিলেন তার একটা প্যারালাল আর একটা হিস্ট্রিক্যাল রিপ্রেজেন্টেশন আমরা দেখতে থাকি আজিজের মধ্যে দিয়ে। তো এইটা খুব একটা ইন্টারেস্টিং জায়গা আমার কাছে মনে হয়েছিল, যে একটা সময় গিয়ে তুগলক যখন ক্রমশ একা হয়ে যাচ্ছেন, এই এই যে স্পেসটা, এই যে একটা আমাদের ইতিহাসকে একটা একটা কোথাও একটা বিনির্মাণ করা হলো। তার কারণ হচ্ছে যে আপনারা সবাই জানেন যে একটা ওরিয়েন্টালিস্টিক ভিউ, আমাদের ইতিহাসের যে একটা ওরিয়েন্টালিস্টিক ভিউ ছিল, যেক্ষেত্রে একদম একটা বাইনারি তৈরি করে দেওয়া ছিল, যে বাইনারিটা থেকে যে এটা এইটা এইটা এ হচ্ছে একটা পাগল লোক, এ এ এ হচ্ছে মানে বোকা। হ্যাঁ, এই যে একটা ওরিয়েন্টালিস্টিক হিস্ট্রির যে বাইনারিটা, সেই বাইনারিটাকে উনি রীতিমতো মানে কোথাও না কোথাও সেটাকে একটা কোশ্চেন করলেন। অর্থাৎ একটা ইনস্টিটিউশনাল যে হিস্ট্রি, একটা ইনস্টিটিউশনাল হিস্ট্রিকে কোথাও একটা গোটা টেক্সট জুড়ে একটা কোশ্চেনিং, মানে শুধু হিস্ট্রি নয়, হিস্ট্রি মানে হিস্টোগ্রাফি সঙ্গে উনি যে মানে তার নিজস্ব যে ফিকশন, এই তিনটের একটা ব্লেন্ড করলেন। ফলে গোটা টেক্সটটা আমার কাছে খুব একটা ইন্টারেস্টিং একটা হিস্ট্রিক্যাল ইন্টারটেক্সট হিসেবেও তৈরি হয়। কারণ মূল যে ভিত্তি যেটা বরণীর, মাথায় রাখতে হবে যে বরণীর মূলত উলেমা ছিলেন। উলেমা মানে মুসলিম স্কলার ছিলেন, এবং ওনার একটা ইসলামিক ফেথ এবং রিলিজিয়াস একটা অর্থোডক্সি ছিলই। তার ফলে উনি সেটাকে পলিটিক্যাল এবং জুডিশিয়ালি উনি এটাকে কোরআনের ডিসরেসপেক্ট হিসেবেও দেখতে পারেন। মানে কেন চৌধুরীর একটা জিনিসই একটা লেখাই আছে এই বরণীর ইয়ের লেখা সম্পর্কে। সেটা উনি বলছেন যে উনি মানে সিলেক্টিভ ম্যাটেরিয়াল চুজ করেছিলেন ডেলিবারেটলি, যেখান থেকে এই যে কোথাও একটা মানে কোথাও একটা ফুলিশ একটা অযোগ্য একটা এম্পারার হিসেবে স্পেস করানো যায়। কিন্তু যখন গিরিশ কানার তুগলক লিখলেন, তখন কিন্তু এই হিস্টোরিক্যাল রিপ্রেজেন্টেশন এবং হিস্টোরিক্যাল ইন্টারটেক্সটটা হিস্ট্রি এবং ওরিয়েন্টাল হিস্ট্রিকে একদম স্ট্রেট ওরিয়েন্টাল হিস্ট্রির অ্যাসোসিয়েশনটা থেকে বেরিয়ে গিয়ে একটা হিস্টোগ্রাফি তৈরি করা। অর্থাৎ হিস্ট্রি, হিস্টোগ্রাফি এবং নিজস্ব ফিকশন, এই তিনটের কোথাও একটা ব্লেন্ডিং টেক্সটের মধ্যে হতে থাকলো। সেইটা আমাকে সব থেকে বেশি ইন্টারেস্ট গ্রো করিয়েছিল, যে এই টেক্সটটাকে যদি আমি এবার ডিকোড করতে থাকি, আমি কিভাবে ডিকোড করব। এবার কোশ্চেন উঠতে পারে যে হোয়াই তুগলক। আমাকে আমার মনে আছে যে বছর 2 বছর আগে দিল্লিতে একটা থিয়েটার অলিম্পিক হয়েছিল। থিয়েটার অলিম্পিকে তুগলক নাটকটা
এনএসডি ন্যাশনাল স্কুল অফ ড্রামাতে মঞ্চস্থ হয়। তো সেখানে ওই ডিরেক্টরস মিট হয় পরের দিন। তো সেই ডিরেক্টরস মিটে আমাকে একজন জিজ্ঞাসা করেছিলেন যে ভাই তুগলক কেন? এবার তুগলকটা এবার এটা কি একটা ইন্ডিয়ান পলিটিক্স এর সঙ্গে কোথাও কি উনি সরাসরি বা একটা অ্যাসোসিয়েশন তৈরি করেছিলেন? আমি একটা লেখা পেয়েছিলাম গিরিশ কার্নাডজি 1971-এ উনি একটা লেখা লিখেছিলেন, তাতে উনি বলছেন যে এই যে মানে 21 বছর তুগলকের রাজত্বের সঙ্গে যখন লিখছেন, অর্থাৎ 64-এ তখন অলরেডি নেহরুর 2 দশক হয়ে গেছে। উনি এটাকে বলেছিলেন যে এটা স্ট্রাইকিং প্যারালাল, মানে ইটস নট অবভিয়াস কমেন্ট টু নেহরু বাট ইটস এ স্ট্রাইকিং প্যারালাল। তো এই যে একটা স্ট্রাইকিং প্যারালাল, এই প্যারালালটা কিন্তু আমি দেখেছি যে আমার কাছে যখন টেক্সটটা রিড করেছি এবং পাশাপাশি আমি ভারতের ইতিহাসটাও আমি পলিটিক্যাল হিস্ট্রি এবং অ্যাজ এ সোশিও ইকোনমিক্যাল হিস্ট্রি এই টোটালটা দেখতে দেখতে গেছি, তখন দেখেছি যে রিলেভেন্সি বা হিস্টোরিক্যাল রেসপেক্টটাকে কোথায় গিয়ে ছাড়িয়ে উঠছে এবং কোথায় গিয়ে ওই স্ট্রাইকিং প্যারালাল হয়ে উঠছে। সেটা যদি 75 থেকে 77 আমরা যদি দেখি যে শিখ মানে এই যে শিখ বা শিখদের বিদ্রোহ, কাশ্মীরের ঘটনা, ইন্দিরা গান্ধীর মৃত্যু, রাজীব গান্ধীর মৃত্যু, এবং একটা 89 থেকে যে একটা ধর্মীয় এবং জাতপাতের ভিত্তিতে ভারতবর্ষকে একটা জোর করে একটা দাগিয়ে দেওয়ার চেষ্টা, এবং সেইখানে কোথাও একটা জায়গা তৈরি করে দেওয়া যে একটা সেকুলারিজমটা আসলে একটা ইউটোপিয়া, একটা মানে কোথাও কি সেকুলারিজমটা ইউটোপিয়া, আসলে ইউটোপিয়া? জিজ্ঞাসার চিহ্ন, একটা বড় জিজ্ঞাসার চিহ্ন। মানে বলা যেতে পারে যে মানে যেটা মানে রিলিজিয়নটা কখনো একটা নেশনহুডকে মানে একটা নেশনহুডের প্রাইমারি বেসিস তো একটা রিলিজিয়ন হতে পারে না। এইটা বারবার করে এই তুগলকের টেক্সটের সঙ্গে আমাদের ভারতীয় রাজনীতির একটা অ্যাসোসিয়েশন হয়েছে। আমি জানি না আমার কারণ হঠাৎ সেদিকে মনে হচ্ছিল, আবার একটা উল্টো স্পেসও তৈরি হয়। এই যখন হাজার হাজার পরিযায়ী শ্রমিক হাঁটছিল এবং মাত্র 4 ঘন্টার নোটিশে যখন লকডাউন করা হয়, আমার তখন ওই দৌলতাবাদের, ওই দিল্লি থেকে দৌলতাবাদের রাস্তা মনে পড়ছিল, যেটাকে একজন প্রহরী বলেছিল রাস্তাটা সরু সাপের মতো, একটা উদাহরণ দিয়েছিলেন তুগলকের মধ্যে আছে, রাস্তা অনেককে গিলে খেয়ে ফেলেছে, মেরে ফেলেছে, এবং হাজার হাজার মানুষ হাঁটতে হাঁটতে তার অর্ধাহারে অনাহারে মারা গেছে। কোথাও একটা স্ট্রাইকিং প্যারালাল তৈরি হতে থাকে আমার মধ্যে। এবং একই সঙ্গে ক্ষমতার নেশা আমরা যদি আজিজের ক্ষেত্রে দেখি, আজিজের ক্ষেত্রে উনি এই ক্ষমতার নেশাটার কথা উনি বারবার করে বলেছেন। যে আমরা জানি যে একটা জায়গাতে আজিজ বলছে আজমকে, ওর বন্ধুকে বলছে যে ইজ্জত নেওয়াটা কোনো ফ্যাক্টর না, বলছে যে ইজ্জত তো যে কোনো মুহূর্তে আমরা নিতে পারি, মানে রেপ ইজ নট দ্য ফ্যাক্টর, কিন্তু আমাকে ইজ্জত নেওয়ার অধিকার নিতে হবে, অর্থাৎ আমি যেন ইজ্জতটা নিতে পারি তার একটা অধিকার তৈরি করতে হবে। এই যে একটা ক্ষমতার অধিকার, এই ক্ষমতার অধিকারটা আমাদের ভারতীয় রাজনীতিতে বারবার স্ট্রাইকিং প্যারালাল হয়ে আমার কাছে ফিরে এসেছে। এবং একই রকম ভাবে আর একটা সংলাপ খুব ইন্টারেস্টিং ভাবে আমাকে স্ট্রাইক করেছিল, আজিজেরই সংলাপ। আজিজের মুখে উনি বলেছিলেন যে আমি একটা লোককে, আজিজ বলছে যে কিরকম ভাবে, আজম জিজ্ঞেস করে যে তুই কি রাজা, তুই কি হতে চাস? যে আমি এমন একটা পাওয়ার চাই যে পাওয়ারে আমি একটা লোকের কাছ থেকে আমি কোন একটা জিনিস চুরি করব, চুরি করার পর আমি ওই লোকটাকে ওখানে দাঁড়িয়ে তার মাল খোয়ানোর অপরাধে শাস্তি দেব। তো এই যে একটা অ্যাবসলিউট পাওয়ার, সেটা কোথাও আমার মনে হচ্ছে যে এই এতগুলো প্যারালালস এর কথাই বললাম, যেটা বারবার করে ইন্ডিয়ান পলিটিক্স আমার কাছে একটা স্ট্রাইকিং প্যারালাল হয়ে ফিরে এসেছে। সেটা নোট বাতিল থেকে হোক, হাজার হাজার মানুষের হেঁটে যাওয়া থেকে হোক, এই পুরো ঘটনাটাগুলোর মধ্যে আর একটা স্পেস তৈরি হতে থাকে রাজনৈতিক দ্বিচারিতা। আমাদের ইন্ডিয়ান পলিটিক্স কেন, এটা গ্লোবাল পলিটিক্স এর মধ্যে রাজনৈতিক দ্বিচারিতা আছে, ইন্ডিয়ান পলিটিক্স এর মধ্যে আরো বেশি করে রাজনৈতিক দ্বিচারিতার কথা আমরা দেখি। এই রাজনৈতিক দ্বিচারিতাটা গোটা তুগলক জুড়ে এক সুচারুভাবে আছে। যেমন একদম গোড়ার দিকে যদি আমরা দেখি যে শেখ ইমামউদ্দিনকে তুগলক ডেকেছেন ভাষণ দেওয়ার জন্য তারই বিরুদ্ধে। এইবার
লোকজন আসছে না, তখন ইমামউদ্দিন উত্তেজিত হচ্ছেন। তুগলক তাকে বলছেন যে আসলে কি জানেন তো, মানে আসল ঘটনাটা হচ্ছে যে তুগলক এদিকে ইমামউদ্দিনকে বক্তৃতা দেওয়ার জন্য ডেকেছেন, আবার নিজের লোক পাঠিয়ে বাড়ি বাড়ি গিয়ে সমস্ত সৈন্য পাঠিয়ে বাড়ি বাড়ি গিয়ে সমস্ত লোককে বলেছেন কেউ তোমরা ওই সভায় যাবে না। এটা তুগলক করেছেন, এটা ইমামউদ্দিন জানেন না। কিন্তু ইমামউদ্দিনকে তুগলক বলছেন যে এই যে কেন লোক আসেনি বলুন তো, যে আমি আপনার বিরোধী, আমি আর আপনি আমার সমালোচক, ঘোর সমালোচক, যে আপনি আমার সমালোচক হওয়া সত্ত্বেও আমি আপনাকে ডেকেছি আমার বিরুদ্ধে বলার জন্য, এইটা লোকে বিশ্বাস করেনি। এটা বিশ্বাস করেনি বলে তারা কেউ আসেনি। তো এই যে একটা অদ্ভুত পলিটিক্যাল গেম, এই যে রাজনৈতিক খেলা, এই খেলাটা মেটাফরিক্যালি যদি তুগলককেও খুঁটিয়ে পড়ে তাহলে দেখবেন যে এই খেলা শব্দটা গোটা নাটকটার মধ্যে বহুবার আছে। এবং খুব ইন্টারেস্টিংলি উনি এখানে একটা দাবার মেটাফর তৈরি করেন, একটা দাবার খেলা। আমি যদিও কোনোটাই রিয়েলিস্টিক ফরম্যাটে যাইনি বা রিয়েলিজমের মধ্যে দিয়ে ঢুকিনি, কিন্তু আমার কাছে ওই দাবার স্ট্রাকচার এবং তার পজিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। দাবার খেলাটা হচ্ছে পজিশনাল স্পেস। উনি খুব ইন্টারেস্টিংলি দুটো কথা বলেন, যেটা যখন বরণী সম্পর্কে বলেন তো বলেন যে ঐতিহাসিক বরণী হচ্ছে মৃতের ছায়া নিয়ে দাবা খেলে, আর নাজিব যে প্রাইম মিনিস্টার সে হচ্ছে রক্ত মাংসের গুটি নিয়ে দাবা খেলে। সো এভরিথিং ইজ এ গেম, এভরিথিং ইজ এ খেলা। এই যে রাজনৈতিক খেলা, এই খেলাটা যখন শাহাবুদ্দিনকে উনি ওই বিদ্রোহটা ইয়ে করার জন্য যখন হত্যা করেন, তখন নাজিব বলে যে শাহাবুদ্দিনের বাবা তো খুব প্রভাবশালী, আপনি ওকে মেরে ফেললেন, এরপরে তো আপনার সঙ্গে এটা তো বাইরের লোকজন জানতে পারলে খেপে যাবে। তখন তুগলক বলেন যে একটা কাজ করো, বরঞ্চ তুমি বাইরে ঘোষণা করে দাও যে এই প্রাসাদে একটা বিদ্রোহ হয়েছিল এবং এই বিদ্রোহটাকে মানে দমন করার জন্য ও প্রাণ দিয়েছে এবং ওকে শহীদের শহীদ হিসেবে ওকে ঘোষণা করো। তখন বরণী বলে যে আপনার রাজনীতি থেকে কি মরা মানুষেরও রেহাই নেই? তো এই যে মরা মানুষের রাজনীতি, এই যে দিনের পর দিন আমরা দেখি যে ভারতীয় রাজনীতির অনেকটা এই মরা মানুষের রাজনীতির উপর দাঁড়িয়ে থাকে, সেটাও কোথাও স্ট্রাইকিংলি প্যারালাল আমার কাছে মনে হয়েছিল। সো এই সবটা মিলিয়ে এই টেক্সটটাকে আমি যেভাবে রিড করেছিলাম, দিস ইজ ওয়ান কাইন্ড অফ এক্সকাভেশন টু মি। আমার কাছে মনে হয়েছিল যে আমি এটাকে যদি দেখি, এটা আমি একটা আর্কিওলজিক্যাল এক্সকাভেশন হিসেবে দেখি। তো ফলে আপনারা যদি যারা তুগলক দেখেছেন তারা বুঝতে পারবেন, এটা আসলে নাটক থেকে নাট্যটা অনেকটা দেখার উপর ডিপেন্ড করে। যারা তুগলক দেখেছেন তারা বুঝতে পারবেন যে গোটা যখন প্রথম ইন্টারভেল পর্যন্ত গোটা স্পেসটা খুব ওয়েল স্ট্রাকচার্ড, মানে কোথাও তার একটা সিম্পল, আপনি জিওমেট্রি দেখতে পাচ্ছেন, প্রপার জিওমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন দেখা যাচ্ছে, এবং যে পিলার গুলো আমরা দেখতে পাচ্ছি সব পিলার গুলো হচ্ছে এক্সকাভেটেড পিলার। অর্থাৎ আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে ওই প্রিন্টেড সমস্ত ইসলামিক মোটিভ দিয়ে সেগুলোকে, এবং সবগুলো কোনটা 6 ফিট কোনটা 3 ফিট, তার যে আমাদের যে আর্কিওলজিক্যাল যখন ইয়ে হয় মানে খোঁড়া হয় তখন তার যে মাপ, সেই সমস্ত গুলো, অর্থাৎ একটা স্ট্রাকচার্ড পলিটিক্যাল স্পেস তুগলক তৈরি করতে চাইছেন যখন উনি দিল্লিতে আছেন। উনি যখন দৌলতাবাদে যাওয়ার কথা ভাবছেন, অর্থাৎ যেখানে গিয়াসউদ্দিনের মৃত্যুর আগে পর্যন্ত, মানে যেখানে ইন্টারভেলটা হয় সেখান থেকে তারপর থেকে আবার পুরো জিনিসটা দৌলতাবাদে চলে যায়। এই যে একটা স্পেস, যে স্পেসটা স্ট্রাকচারাল একটা খুব বাঁধা স্পেস ইন্টারভেল পর্যন্ত আমি রান করি, সেটাতে যেটা আমি গিরিশকান্ডজিকেও বলেছিলাম, যদি আপনারা খেয়াল করে থাকেন যারা তুগলক দেখেছেন, যে এই আমরা যেরকম ভাবে এটা একই সঙ্গে একটা ডেটাবেস তৈরি করতে থাকে, ভিজুয়াল ডেটাবেস তৈরি করতে থাকে। আপনি যদি বার ডায়াগ্রাম দেখেন ইয়ের স্ট্যাটিস্টিক্সে, তাহলে দেখবেন যে অনেকগুলো এরকম বার, বেশি উঁচু কম বার, এটা দিয়ে আমরা একটা স্ট্যাটিস্টিক্যাল স্পেস বোঝানোর চেষ্টা করি। তো সঞ্চয়ন আমার একটা সঙ্গে সেই ডিজাইনটা করেছিল। তো
আমি আর সঞ্চয় মিলে আমরা যেটা তৈরি করার চেষ্টা করেছিলাম সেটা হচ্ছে যে এই স্ট্যাটিস্টিক্যাল রিপ্রেজেন্টেশনটা কনস্ট্যান্টলি আছে, এবং ফার্স্ট হাফটা যদি কেউ খেয়াল করে দেখে বার ডায়াগ্রামটা চেঞ্জ করতে করতে যায়, মানে এই ছোট বড় আরেকটু বড় আরেকটু বড় সব বিভিন্ন সাইজের এই পিলার গুলো তারা একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন তৈরি করতে করতে যায়, যে তুগলকের মেন্টাল রিপ্রেজেন্টেশন, তুগলকের সাইকোলজিক্যাল রিপ্রেজেন্টেশন। তো এই এই একটা মানে ভিজুয়াল একটা মেটাফর্স তৈরি করার চেষ্টা একটা করার চেষ্টা করেছিলাম। এটা মেটাফর বলছি এই কারণের জন্য যে আমি রিয়েলিস্টিক স্পেসে খুব একটা বিশ্বাস করি না। আমি আমরা যদি আমাদের এই তুগলক প্রোডাকশনস যদি কেউ দেখে থাকেন তাহলে বুঝবেন এখানে কি কোনো রকম ভাবে ছবি দেওয়া যায়, অনেকেই তো দেখেনি। পর্যন্ত কোনো ছবি অ্যাড করা যাবে এখানে? এই যে আমি বলছিলাম না যে এই যে একটা বার ডায়াগ্রামের মতো গ্রাফিক্যালি যে স্পেসটা, এটা এই যেটা আগে বলছিলাম যে একটা এক্সকাভেশন সাইট, এবং তারপরে এই যে প্রিন্টেড যে মেটেরিয়াল গুলো ইউজ করেছিলাম সেইগুলো এখানে রয়েছে। অর্থাৎ যেটা আমি একদম গোড়াতে বলছিলাম যে একটা হিস্টোরিক্যাল রিপ্রেজেন্টেশন এবং হিস্টোরিক্যাল একটা ইন্টারটেক্সটের কথা, সেইটা এখানে ইয়ে আমরা দেখব। মানে আসলে যেটা আমি আরেকটা পরপর ছবি চেঞ্জ করতে করতে যাচ্ছি, সেগুলো কি চেঞ্জগুলো দেখা যাচ্ছে? তো হ্যাঁ, দেখা যাচ্ছে, আচ্ছা, দেখা যাচ্ছে। মানে ইনফ্যাক্ট মানে যদি আমরা গিরিশ কর্নাডের এই যে একটা প্যারাডক্সিক্যাল একটা তুগলকের একটা রিভাইভাল আছে, যেটা যেটা মনে হয়েছে যে হিস্ট্রি মানে একটা অকেশনালি কনস্ট্রাক্ট করছে যে একটা ডায়ালগ ভার্বাটিম, সেটা করছে ফ্রম দ্য মানে হিস্টোরিক্যাল ডকুমেন্টস, একটা কমপ্লেক্স একটা আইডিওলজিক্যাল আর একটা ইন্টারসেক্সুয়াল কানেকশনস বিটুইন হিস্টোগ্রাফি অ্যান্ড মানে হিজ ওন ফিকশন। এই এই যে একটা কোথাও একটা ইনস্টিটিউশনাল হিস্ট্রির যে সোর্স অফ, এটাই যে একমাত্র সোর্স অফ নলেজ, তাকে যে চ্যালেঞ্জ করা, সেই স্পেস, সেই যে কোথাও একটা পুরো হিস্ট্রিক্যাল, আমরা যদি পেছনে ব্যাকড্রপ একটা পুরো একটা ব্যাকড্রপ আছে, ব্যাকড্রপটা দেখলে বোঝা যাবে যের মধ্যে অসংখ্য মোটিভ আমরা এর মধ্যে স্পেসের মধ্যে বিল্ড করতে করতে গেছি, যে মোটিভ গুলো বিভিন্ন সময় আসে বিভিন্ন মোটিভে। এবং আমরা যদি কস্টিউম গুলো খেয়াল করে দেখি, এই সমস্ত একটা কস্টিউমও কিন্তু গ্লস নয়। অর্থাৎ আমরা যেরকম কস্টিউম দেখে পিরিয়ডিক ড্রামার যে কস্টিউম দেখে আমরা অভ্যস্ত, এটা কস্টিউমও ডিজাইন করেছিল সঞ্চয়ন। আমাদের মূল যে ইয়েটা ছিল সেটা হচ্ছে যে আমরা মোটিভ নিয়ে কাজ করব, এবং সেই সময়কার যে জিওমেট্রিক্যাল যে মোটিভ গুলো, সেই মোটিভ গুলো নিয়ে কাজ করব। এবং আমরা যদি খেয়াল করে দেখি গোটা পোশাক জুড়ে সেই জিওমেট্রিক্যাল মোটিভ গুলো আছে। আমাদের সেটের যে কনস্ট্রাকশনাল ডিজাইন, আমি যে দাবার কথা বলছিলাম, ইটস নট এ রিয়েলিস্টিক দাবা। এটার মধ্যে যে পণ গুলো রয়েছে, অর্থাৎ এই যে বোড়েগুলো বিভিন্ন সময় ব্যবহার হচ্ছে, এবং তার মধ্যে কোন কোন সময় এটা আবার চেঞ্জ করতে করতে যাচ্ছে। ইটস নট ফিক্সড, ইট ইজ এ বিগার, ইটস এ অ্যাবসার্ড। কিন্তু পোশাকের মধ্যে আমরা ওই গ্লসটা রাখিনি, বিকজ আমরা এখন যে হিস্ট্রিটা দেখছি, দ্য হিস্ট্রি ইজ চেঞ্জিং, বিকজ হাউ উইল সি ইট, কিভাবে তুমি ইতিহাসকে দেখবে, দ্যাট ইজ হিস্টোগ্রাফি ইজ মোর ইম্পর্টেন্ট। এখান থেকে ডায়ালগ ভার্বাটিমটা তৈরি হচ্ছে। সেই জন্য আমাদের গোটা মানে পোশাকের মধ্যে আমরা আউটলাইনগত ইসলামিক স্ট্রাকচারটা নিয়েছি, কিন্তু রিয়েলিস্টিক্যালি আমরা ব্যাপারটাকে ট্রিট করিনি। সেটা কোথাও একটা রিয়েলিটি থেকে পারপাসলি আমরা সরে গেছি, কিন্তু স্ট্রাকচারালি আমাদের মধ্যে কোথাও ওটাকে আমরা রেখেছি। and the মানে আপনারা প্রত্যেকে দেখতে পাচ্ছেন মানে the space is changing continuously, স্পেসটা এক থাকছে না, কনস্ট্যান্টলি চেঞ্জ করছে। এবং এইগুলো হচ্ছে গোড়ার দিকের ব্যাপার, মানে অর্থাৎ এটা যখন নাটকের ফার্স্ট হাফের ঘটনা, কিন্তু এটা এই সমস্ত ঘটনা গিয়াসউদ্দিনের মৃত্যু পর্যন্ত, এটা সমস্ত প্রথম দৃশ্য, প্রথম মানে বিফোর ইন্টারভেল পর্যন্ত। এই যে আফটার ইন্টারভেল আমাদের কস্টিউম প্যাটার্ন চেঞ্জ করে যায়, যে এই যে আমরা যে আগের যে এই যে ব্লু যে আগের যে কস্টিউমটি ছিল, এই কস্টিউম থেকে যখন পরের কস্টিউম প্যাটার্নে চলে যায়, তখন এটা ব্লু কস্টিউমে চলে যায়, তখন আগেরটার প্যাটার্নটা পুরো চেঞ্জ করে যায়, সেট প্যাটার্নটাও চেঞ্জ করে যেতে থাকে। পেছনে দেখা যাচ্ছে এখানে ইয়ে রয়েছে, আজিজের সঙ্গে গিয়াসউদ্দিন রয়েছে,
আহ, এবার এই যে আহ, আপনি আপনার সেট ডিজাইনটা দেখছেন, এই সেট ডিজাইনটা খুব ইন্টারেস্টিংলি আর খুব স্ট্রাকচার্ড নেই, এই সেট ডিজাইনটা ভেঙে গেছে। এই যে সেট ডিজাইনটা ভেঙে গেল, মানে কোনো কিছু বিকজ ওটা তৈরি করতে পারছে না, একদম শেষে গিয়ে একটা স্ট্রাকচার তৈরি হয়েছে। এটা একদম শেষ দৃশ্যে একটা স্ট্রাকচার তৈরি হয় যখন আজিজ সেজে আসে, তখন কিন্তু যে স্ট্রাকচারটা তৈরি হচ্ছে তার মধ্যে কোনো সিনার্জি নেই। অর্থাৎ যদি দেখা যায় যে কিছুটা পার্ট আগের এবং কিছুটা পার্ট পরে দুটো মিলেমিশে একটা সেটের স্পেস তৈরি হয়েছে। সরি, এটা নয়। তো এই আচ্ছা, এইটা আমি আবার কি করব, এটাকে আবার নামিয়ে দেবো, তাই তো? হ্যাঁ, স্টপ শেয়ারিং করে দিলাম। আচ্ছা, এবার আমাকে আবার দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ একদম। আচ্ছা, কিছুটা শিখেছি, আবার তরিমা আবার পরে যে একটু ছবি দেখালে আবার একটু শিখিয়ে দিস। হ্যাঁ, তো এই এই যে অর্থাৎ এত আমাদের থিয়েটারের যে এতগুলো এলিমেন্ট, এইবার সেই এলিমেন্টের সঙ্গে অভিনেতা কি করে অ্যাসোসিয়েটেড হবে। আমি গোড়াতে যেটা বলছিলাম যে আমাদের টেক্সট আমরা হিসাবে যেটা আমরা নিয়েছিলাম সেটা হচ্ছে চিত্তরঞ্জন ঘোষ এর এবং স্বপন মজুমদারের টেক্সট। এই টেক্সটটার একটা মজা ছিল, মজাটা হচ্ছে যে এটা একটু একটু পুরোনো দিনের বাংলায় লেখা। তো পুরোনো দিনের বাংলায় লেখার ক্ষেত্রে অনেকে যেটা আমাকে বলেছিলেন যে এই বাংলাটা যদি আবার রিরাইট করা যায়, আধুনিক কথ্য বাংলাতে যদি একটু নিয়ে আসা যায়। আমার যেটা মনে হয়েছিল যে এই পুরোনো বাংলার ধরনে বলতে গেলে কোথাও একটা আলাদা আলাদা সুর চলে আসতে পারে, আসে। সেই সুরটাকে কিভাবে আমরা ইন্টারঅ্যাক্টিভ অ্যাক্টিং এ কাটিয়ে উঠে ওই বাংলাটাকে কমিউনিকেট করতে পারি, পুরোনো বাংলাটাকে কমিউনিকেট করতে পারি, কিন্তু পুরোনো বাংলাটার মধ্যে শব্দ, তার গঠনগত জায়গা এবং কাব্য, এই তিনটে খুব ইন্টারেস্টিং ওয়েতে ছিল। তো সেই জন্য আমরা মানে অভিনয়ের যে জায়গাটা আমরা তৈরি করেছিলাম সেটা হচ্ছে প্রথম থেকেই অভিনেতারা এই স্পেসটা নিয়ে কাজ করেছেন। মানে তুগলকের খুব একটা ওই রিহার্সাল হয়নি। মানে আমি আসলে খুব একটা রিডিং রিহার্সাল করি না বা রিডিং রিহার্সাল বিশ্বাসী নই। আমরা ক্যারেক্টার ইন্টারপ্রিটেশন বা টেক্সট ইন্টারপ্রিটেশনের পর আমরা সরাসরি চলে গিয়েছিলাম একদম অভিনেতাদের সঙ্গে স্পেসে। অর্থাৎ তারা কি করে এই এই স্পেসটাকে ইন্টারাক্ট করতে শুরু করছে এবং উইথ দ্য অ্যাকশনস, এই সেইটাকে কি করে আমরা ওই ল্যাঙ্গুয়েজকে আমরা কথ্য ভাষাতে একটা ট্রান্সলেট করতে পারি। এইভাবে আমাদের যে বিভিন্ন এলিমেন্ট গুলো আছে, অর্থাৎ সমস্ত কারোর একটা বোধহয় অডিও খোলা আছে। সায়ন সায়ন মিউট করো তো সবাইকে, বিশালকে মিউট করে দাও। হ্যাঁ স্যার কন্টিনিউ। হ্যাঁ, এটা মোটামুটি একটা ধরন হলো। এবার আমি এখান এবার হায়বাদানে যাব। আমি যেহেতু হাতে 7:40 হয়ে গেছে, আমার কথা হচ্ছে আমাকে একটু কেউ যদি বলে যে এই যতটুকু আমি বললাম যে এই যে ফ্রম দ্য টেক্সট টু বিভিন্ন এলিমেন্টের একটা অ্যাসোসিয়েশন, একটা ব্লেন্ডিং থেকে একটা প্রোডাকশন ডিজাইন তৈরি হয়, একটা নাট্য তো বিভিন্ন এলিমেন্টকে এক জায়গায় অ্যাসিমিলেট করে একটা নাট্যের একটা গড়ন তৈরি হয়। এবং সেই গড়নটা আগে থেকে আমার কাছে ওই কম্পোজিশন বলে কিছু আমি বিশ্বাস করি না, কম্পোজিশন বা নয়, অর্থাৎ পুরো স্পেসটা অর্থাৎ পুরো ডিজাইনটা কন্টেন্ট থেকে আসবে। আমার কন্টেন্ট কি চাইছে বলে আমি যেভাবে একটা কন্টেন্টকে অ্যানালাইজ করব, ডিজাইনটা সেইখান থেকে তৈরি হবে। অর্থাৎ বাকি যে সমস্ত এলিমেন্ট গুলো আছে, সেট, মিউজিক, এটার যে মিউজিক্যাল প্যাটার্নটা ছিল, মিউজিক্যাল প্যাটার্নটা মূলত আমরা স্ট্রিং ইনস্ট্রুমেন্টের মধ্যে মিউজিক্যাল প্যাটার্নটাকে সিঙ্গেল স্ট্রিং মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টাল প্যাটার্ন, যেটা মিডল ইস্টের একটা বড় জায়গা মিউজিক্যাল, মানে 12th সেঞ্চুরি টু 13th সেঞ্চুরির যে মিউজিক্যাল প্যাটার্ন, গোটা নাটক জুড়ে সেই মিউজিক্যাল প্যাটার্নটাকে রেখে আমরা কোথাও একটা সেই মিউজিক্যাল প্যাটার্নটাকে আধুনিক রিদমে কনভার্ট করেছিলাম। এবং সব থেকে ইন্টারেস্টিংলি সেটা হচ্ছে যে তুগলকে কোনো গান ছিল না, কিন্তু আমরা একটা গোটা নাটক জুড়ে আমরা একটা ট্রানজিশনাল একটা গান, তার কথা মাঝে মাঝে পাল্টে যায়, একটা গান আমরা রেখেছিলাম, যে গানটা আসলে মানে আর আজমের গান। কেন এরা দুজন আর একটা ভাষ্য, প্যারালাল ভাষ্য দিতে দিতে যাচ্ছে তুগলকের, বিশেষ করে আজিজ। তো সেইখানে আর একটা গান তৈরি হতে আরম্ভ করেছিল তুগলকের টেক্সটের মধ্যে,
এটা আর একটা ইন্টারভেটিভ জায়গা ফ্রম উইথ রেসপেক্ট টু দ্য মিউজিক। এবার উইথ রেসপেক্ট টু দ্য লাইট মূলত আমরা যেটা যেটা পুরো যদি কেউ তুগলক দেখে থাকে বুঝবেন যে পুরো জিনিসটা একটা ট্রান্সলুসেন্ট স্পেসের মধ্যে ফেলার চেষ্টা করা হয়েছিল, অর্থাৎ ব্যাকড্রপটা কনস্ট্যান্টলি পেছন দিক থেকে তার লোকজনের যাতায়াত, তার ছায়া, আমরা এটাকে কনস্ট্যান্টলি দেখাই। সো ইটস সামথিং ইজ মুভিং, ইটস নট আ স্পেস, ইজ নট আ সলিড স্পেস, ইজ এ ট্রান্সলুসেন্ট একটা স্পেস। সেই জায়গাটা একটা আলোর জায়গা থেকে তৈরি করা হয়েছিল, এবং আলো বেশিরভাগ ক্ষেত্রে আমরা জানি যে লো লেভেলে লাইট রেখে তাকে তার মানে অ্যাঙ্গুলার রেসপেক্টের যদি আমরা একটু আপলিফট করতে আরম্ভ করি, তাহলে তার যে শ্যাডো পার্টটা তৈরি হয়, সেই শ্যাডো পার্টের মধ্যে কখনো একটা বড় ব্যাপার থাকে, তাতে একটা মানুষকে কখনো বড় করে দেওয়া যায়, আবার কখনো মানুষকে ছোট করে দেওয়া যায়। তো এই যত নাটকটা এগোতে থাকে তত তুগলকের সোর্স অফ লাইট গুলো পাল্টাতে থাকে। আমরা ক্রমশ ফ্লোর থেকে চেঞ্জ করে গিয়ে টপে, ডায়াগোনাল এবং সাইড লাইটের থেকে শেষে গিয়ে একদম মানে ছোট একদম হ্যান্ড মিররে চলে যাই, যেটা মানে তুগলক ক্রমশ যে নিঃসঙ্গ হচ্ছে, ক্রমশ একা হচ্ছে, তার যে একাকিত্ব, এবং যখন সে মাকে মেরে ফেলে, যখন মানে হত্যার নির্দেশ দেয় যখন তার সৎ মাকে, তখন ওই লাইট সোর্সটা একদম ওই ফার্স্ট হাফের লাইট সোর্সে একবার এসে ব্যাক করে যায়, একটা একটা ফ্লোর এসে ব্যাক করে যায়, যেটা সেকেন্ড হাফে আমরা রাখিনি গোড়া থেকে, ওই একবারই ইচ্ছে করে রাখা হয়। এরকম ভাবে লাইট আলোটাকে নিয়েও আমরা ওই পুরো টেক্সট থেকে যেরকম ভাবে ডিজাইনটা তৈরি হতে গেছে, সেরকম ভাবে অভিনয়, মঞ্চ, আলো, আবহ, পোশাক, ইভেন মেকআপ, এই সবগুলোকে আমরা অ্যাসিমিলেট করে একটা নাট্যের একটা ফরম্যাট দেওয়া, একটা প্রোডাকশন ওরিয়েন্টেশন একটা তৈরি করার একটা চেষ্টা তুগলকে করা গিয়েছিল। এবং একটা তুগলক আমি মনে করেছিলাম যে এই সময় দাঁড়িয়ে আমার কাছে একটা প্রয়োজনীয়, একটা গুরুত্বপূর্ণ একটা নাটক এখনো, ইভেন নাও। এবার আমার মনে হয় যে এটা নিয়ে কেউ যদি কারোর যদি কোনো কিছু বলার থাকে তাহলে বলতে পারে আর কি। আর যদি কোনো কিছু দিকে তাকায়, তাহলে আমি ইয়েতে চলে যাব, হাইবাদনে চলে যাব। আমরা প্রশ্নটা শেষেই নিই। ও, প্রশ্ন শেষে নেবে? আচ্ছা, তাহলে আমি খুব দ্রুত হাইবাদনে চলে যাই, কারণ অলরেডি 8:45 বাজে। হাইবাদন 1970 সালে লেখা, অনেকেই জানেন যে এটা টমাস মানের একটা ছোট্ট একটা গল্প ছিল, যে ট্রান্সপোজ হেডস, এবং সেটাও আবার এসেছিল হচ্ছে বেতাল পঞ্চবিংশতি এবং সোমদেব ভট্টের কথা শরীর সাগর, এই দুটোতেই এই গল্পটা আছে। গল্পটা সবাই জানে, আমি আশা করি হাইবাদনের গল্পটা সবাই জানে। গল্পটা না জানলে এই আলোচনাটা অনেকে বুঝতে পারবে না হয়তো। তোমার ছোট্ট করে বলে দিই যে এটা ওই দুই বন্ধু, এক বন্ধু ফিজিক্যালি খুব স্ট্রং, সে হচ্ছে একটা কামারশালায় কাজ করে, আর একজন দেবদত্ত কপিল, আর দেবদত্ত সে পড়াশোনা খুব ভালো, সে পড়াশোনাটা থাকে। এইবার ওই পদ্মিনী একটা অসাধারণ সুন্দরী মেয়ে, তাকে দেখে দেবদত্ত তার প্রেমে পড়ে, পদ্মিনীর সঙ্গে তার বিয়ে হয়, কিন্তু কপিল কোথাও ভালোবেসে ফেলা পদ্মিনীকে, আবার পদ্মিনী কোথাও হয়তো কপিলের ফিজিক্যালিতে অ্যাট্রাক্টেড হয়, সেটা দেবদত্ত বুঝতে পারে। এবার তিনজনে মিলে একটা জায়গায় বেড়াতে যায়, বেড়াতে গিয়ে সেখানে দেবদত্ত আত্মহত্যা করে, দেবদত্তর আত্মহত্যা দেখে সেখানে কপিল আত্মহত্যা করে। এটা পদ্মিনী যখন এসে দুজনকেই মৃত অবস্থায় দেখে, দুজনে গলা কাটা অবস্থায় দেখে, নিজে আত্মহত্যা করতে যায়, তখন কালী ঘুমোচ্ছিলেন ওখানে, ওটা এক সময় জাগ্রত কালী মন্দির ছিল, এখন আর কালী নেই ওখানে। এই কালীর এপিসোডটা অবশ্যই কথা শরীর সাগর এবং বেতাল পঞ্চবিংশতি এই দুটো জায়গাতে আলাদা আলাদা আছে। কালী আসেন এবং ওকে বলেন যে ঠিক আছে, তোমাকে মরতে হবে না, তুমি বলেন যে আমি তো বাঁচিয়ে দিচ্ছি, তুমি মাথা জুড়ে দাও, তো এর সঙ্গে বেঁচে যাবে। এইখানে গন্ডগোলটা শুরু হয় যে পদ্মিনী যখন মাথাটা জোড়ে, তখন এর মাথা ওর সঙ্গে জুড়ে দেয়, অর্থাৎ দেহটা কপিলের কিন্তু মাথা দেবদত্তের, আবার দেহটা দেবদত্তের মাথা কপিলের। এবার এটা নিয়ে প্রবল গন্ডগোল শুরু হয়, এবং তারপরে একজন ঋষি এসে বলেন যে আসলে মাথাই সেরা, এইটা ফলে মাথা যার সেই পাবে পদ্মিনীকে। পদ্মিনী তার ফলে দেবদত্তের মাথা এবং কপিলের শরীর নিয়ে যে দেবদত্ত, সেই দেবদত্তের সঙ্গে ঘর করতে থাকে। এবার এদের পুত্র সন্তান হয়। এবার আস্তে আস্তে কপিলের শরীরটা বদলাতে থাকে এবং দেবদত্তের শরীরটা বদলাতে থাকে। তো সেটা নিয়ে আবার আর একটা কমপ্লিট আবার একটা গল্প তৈরি হয়। এবার পদ্মিনী তার ছেলেকে নিয়ে জঙ্গলে যায়, যেখানে মানে কপিলের মাথাওয়ালা দেবদত্তের শরীর নিয়ে কপিল রয়েছে, এবং সেখানে ওরা একসঙ্গে রাত কাটায়।
দেবদত্ত সেখানে আসে, এসে এবার কপিল এবং দেবদত্তের মধ্যে বলে যে আমাদের কাউকে একটা বাস বেঁচে থাক, এক মরে যেতে হবে। ফলে নিজেদের মধ্যে লড়াই শুরু হয়, দুজনেই মারা যায় এবং শেষে গিয়ে ইয়ে পদ্মিনী শেষে আগুনে পুড়ে আত্মহত্যা করে। এই এই যে পুরো টেক্সটটা, এই যে এই যে মানে ট্রান্সপোজেট বা বেতাল পঞ্চবিংশতি বা কথা শরীরসাগর, এর যে মূল টেক্সটটাকে যখন গিরিশ কানার্জি যখন টেক্সটকে মানে থিয়েট্রিক্যাল টেক্সটে কনভার্ট করলেন, তার মধ্যে যে কমপ্লেক্সিটির একটা যে অন্য লেয়ার তৈরি হলো, অর্থাৎ একটা মূল টেক্সট তৈরি হলো, যে মূল টেক্সটে গপ্পটা রয়েছে, যেটা একটা ইনকমপ্লিটনেসেরই অবভিয়াসলি ইনকমপ্লিটনেসের গপ্প একটা, এবং একই সঙ্গে একটা কনফিউজড আইডেন্টিটির গল্প। আর একটা সাবটেক্সট বিল্ড করলেন যেখানে একটা ঘোড়া মুখওয়ালা মানুষ যে মানুষ হতে চাইছে, তো কিন্তু ফাইনালি কি দেখা যায় যে সেই লোকটা মানুষ হতে গিয়ে পুরো ঘোড়া হয়ে যায়। তো ফলে মানে এই যে মানুষের সবসময় যে একটা মানে লঙ্গিং ফর দ্য মানে কমপ্লিটনেস এন্ড ভেরি আইডিয়া ফর দ্য মানে কমপ্লিটনেস, এইটা এটা অ্যাবসার্ড আর এটা আনঅ্যাচিভেবল। এইটা কোথাও গিরিশ কানার্জি এই টেক্সটের মধ্যে দিয়ে এই যে একটা বডি সোলের যে কনফ্লিক্ট, এটা এইটা টেক্সটের মধ্যে দিয়ে হাইবাদনে অসম্ভব ভালো হিউমারাস হইতে আছে, এবং এটা খুব ইন্টারেস্টিং একটা নাটক। তো নাটকটা যখন পড়ি, আমি আর অর্পিতা আমরা দুজনে মিলে সে সময় আমরা কুশমন্ডি, দক্ষিণ দিনাজপুরের একটা জায়গা, সেখানে আমরা তখন কিন্তু অর্পিতা ইয়ে হয়নি, দিনাজপুরের এমপি, অনেক আগের ঘটনা, 2012 সালের ঘটনা। তখন কে জানতো যে অর্পিতা তারপরে দক্ষিণ দিনাজপুরেই যাবে। তো আমরা দক্ষিণ দিনাজপুরে কুশমন্ডি গ্রামে গিয়ে এই কাজটা করার কথা হলো। তো আমি তখন ক্ষণ দেখলাম, আমি অর্পিতাকে বললাম যে অর্পিতা, আমার মনে হচ্ছে যে ক্ষণটা খুব ইন্টারেস্টিংলি কাজে লাগতে পারে, কেননা এই নাটকটা যখন গিরিশ কানার্জি লিখেছিলেন, এটা মূলত যক্ষগানের লোকনাট্যের আদল ছিল। এবার আমরা যদি টেক্সটটাকে একটু যখন টেক্সটটাকে ডিকোড করতে শুরু হলো, তখন দেখা গেল যে আমি দেখলাম যে এই যে গণেশের মুখোশ, নাটকটা শুরু হয় গণেশ দিয়ে। এবার তাতে প্রথমেই বলে মানে এই নাটকটা খুব ইন্টারেস্টিং স্ট্রাকচার হচ্ছে, এটাকে সংস্কৃত নাটকও বলা যেতে পারে। মানে যেমন আমরা সংস্কৃত নাটকে সূত্রধার থাকে, গোটা একটা সূত্রধার দিয়ে শুরু হয়, এই নাটকটা তাই অধিকারী দিয়ে শুরু হচ্ছে, গণেশ বন্দনা দিয়ে শুরু হচ্ছে, অধিকারী দিয়ে শুরু হচ্ছে। এবং এই যে গণেশের মুখোশ দ্বীপ যে লোকটা আসে এবং তাকে পুজো করার সময় অধিকারী বলে যে এই যে উল্টো পাল্টা শরীর নিয়ে তুমি পূর্ণতার দেবতা। মানে দেবতারা যে দেবতাদের মধ্যে যে পূর্ণতার কনসেপ্ট, এই যে কমপ্লিটনেস, এই কমপ্লিটনেসটার মধ্যে যে, অথচ তারা একটা ইনকমপ্লিট, তার পেট ভুড়ি পেট, তাদের দাঁতটা ভাঙা, মাথাটা হাতির, শরীরটা মানুষের, এই যে একটা এটা উল্টো পাল্টা যে একটা অ্যাবসার্ডিটি, কিন্তু সেটাই কমপ্লিটনেস। সেইটা এই মজাটা দিয়ে শুরু হয়। এটার মধ্যে যেমন যক্ষগানের আদল আছে, এটার মধ্যে সংস্কৃত নাটকের আদল আছে, এবং আমরা জানি যে আলাদাভাবে যক্ষগানকে তো সংস্কৃত নাটক থেকে আলাদা করতে পারি না, আমাদের এই রিচুয়ালিস্টিক ফরমেশনস গুলো, এবং কোথায় আমরা জানি যে নাট্যধর্মী এবং লোকধর্মীর বিভিন্ন যে বৃত্তিগুলো ছড়িয়ে আছে ভারতের নাট্যশাস্ত্রে, এবং তার মধ্যে একটা বড় রোল প্লে করে এই ধরনের যক্ষগানের মতো লোকনাট্য। এইবার এটাকে আমরা যদি দেখি যে গোটা নাটকটার মধ্যে কোনো দৃশ্যান্তর নেই, দুটো পর্বে ভাগ। এটা লোকনাট্যের যে মজাটা, অর্থাৎ একটা থেকে আরেকটা খুব ফ্লুইড একটা চলন, একটা শুরু হয়, কনফ্লিক্ট পয়েন্ট হয়, একটা পর্ব শেষ, আর একটা পর্ব শুরু হয়, ওই কনফ্লিক্ট থেকে শুরু হয়, নাটক শেষ। এবং এখানে এই যে আমাদের ফোক যক্ষগানেও আছে, আমাদের ক্ষণেও আছে এই যে ইউজ অফ মাস্ক, এই যে মুখার ব্যবহার, এইগুলো আমি ওই ক্ষণের মধ্যে যখন আমি দেখে আমরা আবিষ্কার করি, আমি আর অর্পিতা যখন এটা আবিষ্কার করি, তখন আমরা বেশ চমকিত যে তার মানে তো এই এলিমেন্ট গুলো ইজিলি ইউজ করা যেতে পারে, এবং এটাকে এন্টায়ারলি একটা ট্রান্সলেট করা যেতে পারে ইনটু এ ক্ষণ, মানে ক্ষণের এলিমেন্ট, অথচ দ্যাট উইল বি মডার্ন প্লে। এবং সেইটা যেমন আরেকটা উদাহরণ দিই, যেমন কালী, এখানে কালী ঘুমোচ্ছিল, মানে মানে আমরা জানি কালী মানে যে একটা ভয়ঙ্কর ব্যাপার, বা এখানে মারা যাচ্ছে লোকের দুঃখ, কিন্তু কতটা হিউমারাস ওয়েতে রিপ্রেজেন্ট করা আছে। এটা ফোক থিয়েটারের একটা বড় এলিমেন্টের মধ্যে এটা পড়ে, যে কালী ঘুমোচ্ছিল এবং তার এখানে পুজো আচ্ছা কিছুই হয় না, এবং ঘুম ভাঙার এই যে চিৎকার চাইমিচি হয়েছে, ঘুম ভাঙানোর জন্য উঠে সে পদ্মিনীকে যাচ্ছে তাই করে তো মানে বলে আর কি, যে এখন তুমি কাঁদছো, এই করছো সেই করছো, যাই হোক তুমি করো। এবং যখন ও মাথাটা উল্টে ফেলে, তখন রীতিমতো ওকে বলে যে বুঝেছি আমি তো,
এটা কেন করেছো আর কি। তো যাই হোক, এই যে একটা কালি চলে আসে, যে কালিটা একটা সুপার ন্যাচারাল এলিমেন্ট চলে আসে, মানে গোটা নাটক জুড়ে অসংখ্য সুপার ন্যাচারাল এলিমেন্ট। যে লোকটা একটা গাধা, একটা ঘোড়া মুখে একটা মানুষ, যে মানুষটা জাতীয় সঙ্গীত গায়, হ্যাঁ, এবং যে শেষে গিয়ে কমপ্লিটলি একটা ঘোড়া হয়ে যায়, সে এই যে এটা ইনকমপ্লিটনেস থেকে কমপ্লিটনেসের যে মজা লোকনাট্যের মধ্যে ছড়িয়ে রয়েছে, সেইটার জন্য আমার মনে হয়েছিল এটা খন এখানে একটা একটা রোল প্লে করতে পারে, এবং শুধু ভিজুয়ালি নয়, কন্টেন্টের সঙ্গে এটা জেল করে যায়। অর্থাৎ যক্ষগানের যে এলিমেন্টটা হয়বদনের মধ্যে একদম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেই এলিমেন্ট গুলোকে যদি আমরা এক্সপ্লোর করতে পারি, যেমন পর্দার ব্যবহার, মুখোশের ব্যবহার, গানের ব্যবহার, নাচের ব্যবহার, এবং এই অনুবাদটা করেছিলেন শঙ্খ ঘোষ। শঙ্খ ঘোষের এই অনুবাদটা যদি আপনারা এমনি পড়েন, তাহলে দেখবেন যে এটার একটা অসাধারণ শুধু কাব্যগুণ আছে। মানে এটা মানে পারফরমেন্সের বদলে শুধু এমনি পড়লেই নাটকটা আমার দীর্ঘদিন ভালো লাগতো। যখন মানে আমি এটা অনেকদিন আগে একবার আরবান স্পেসে করার কথা ভেবেছিলাম, বহুদিন আগে, 91-92 সাল নাগাদ। এটা একটা আরবান স্পেসে একটা করার কথা ভেবেছিলাম, কিন্তু সেটা পারিনি করতে। মানে সেটা আমি দেখেছি আরবান স্পেসে করা যেতে পারে হয়তো, বা করতে পারিনি আমরা। আমি একটা প্রোডাকশন দেখেও ছিলাম এনএসডিতে আরবান স্পেসে করা এই হয়বাদন। কিন্তু এই ফোক থিয়েটারের এলিমেন্ট গুলো আমার মনে হয়েছিল যে খুব অ্যাপ্ট হতে পারে পুরো বিষয়টার সঙ্গে, এবং আমরা মিউজিক্যালিও ব্যাপারটাকে ট্রিট করতে থাকি, এবং পর্দার ব্যবহার, গানের ব্যবহার, ডায়ালেক্ট, ইউজ অফ ডায়ালেক্ট, দক্ষিণ দিনাজপুরের রাজবংশী ভাষার যে চলন, সেটা আমাদের কথ্য সংলাপের মধ্যে ঢুকে যায়, গানের মধ্যে ঢুকে যায়। তার ফলে গোটা নাটকটাকে ট্রান্সলেট করা যেতে পারে একটা 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 কোথাও একটা লোকনাট্যের ফরম্যাটে। সেইটা হয়বদন আমাদের বোধহয় একটা শিক্ষা দিয়েছিল, যে যদি কোথাও যে মানুষগুলো কাজ করছেন, যে অভিনেতারা কাজ করছেন, তারা যদি এই কন্টেন্টটাকে কোথাও নিজের কন্টেন্ট মনে করে, কারণ আমি দেখেছি যে ক্ষণের মধ্যেও তো এই মজাটা আছে। মানে যেখানে খিসা, মানে ওই কেচ্ছা দিয়ে যে ক্ষণগুলো হয়, সেখানে কনস্ট্যান্টলি মজাগুলো তৈরি হয় ওদের ওখানে। তো ফলে ওরা এই যে এটাকে এনজয় করেছে, মজা করার যে গানগুলো কনস্ট্যান্টলি ঢুকতে আরম্ভ করেছে, এবং গানগুলোকে যখন আমরা ক্ষণের গানে ট্রান্সলেট করলাম, কিছু অরিজিনাল ক্ষণের গানও ঢুকে পড়লো এর মধ্যে, তখন গোটা প্রোডাকশনটা আমার কাছে মনে হয়েছিল যে এটা একটা ইন্টারেস্টিং ব্লেন্ডিং। এটা যা গিরিশ কানার্জিকে দেখাতে পারেনি, এটা আমার দুর্ভাগ্য আমাদের। কিন্তু আমার মনে হচ্ছিল এটা একটা ব্লেন্ডিং এর শুরু। মানে এটা আমার কাছে না, আমার এবং অর্পিতার, আমাদের দুজনের কাছে একটা বড় শিক্ষা ছিল আমি মনে করি, যে যেটা অনেকদিন আগে প্রসেনজি বলেছিলেন, যে লোকনাট্য ওই আমরা আমরা যেরকম সৌরীয় লোকনাট্য অনেক সময় করি ক্রপ অ্যান্ড পেস্ট করে দিয়ে, মানে একটা জায়গা থেকে একটা রাজ্যের লোকনাট্য আর একটা রাজ্যের লোকনাট্য দিয়ে একটা গোটা নাটক সাজিয়ে ফেললাম। সেটা না করে একটা লোকনাট্যের গোড়ায় গিয়ে সেই লোকনাট্যের এলিমেন্টটাকে দিয়ে কোথাও যদি একটা টেক্সচুয়ালি রিচ করা যায়, সেইটা যেটা আমি কিছুটা দেবী সর্বমস্তাতেও ট্রাই করেছি তার আগে। এটা দেবী সর্বমস্তা পরের নাটক, সেখানেও কিন্তু একই রকম ভাবে লোকনাট্যের শিল্পীরা এসে মিনার্ভা রেপার্টরির শিল্পীদের সঙ্গে ওয়ার্কশপ করে তাদের শরীরের ছন্দ, তাদের গানের ছন্দ, তাদের চলন বায়োলজিক্যালি নিয়ে তারপরে আমরা প্রোডাকশনটার মধ্যে কাজ করতে শুরু করেছিলাম, স্পেসে গিয়েছিলাম। তো সেই হিসেবে আমার কাছে মনে হয়েছে যে হয়বদন আরেকটা আমার কাছে এবং অর্পিতার কাছে আমার মনে হয় অবশ্যই যেটা আমাদের দুজনের কাছে একটা শেখার জায়গা। এবং এইভাবেই আমি বলবো যে গিরিশ কানার্জি নাটক এইভাবেই সবসময় আমার কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, ফ্রম তুগলক টু হয়বদন। তুগলকের যে টেক্সটের যে ওই হিস্টোগ্রাফির এবং একটা নিজস্ব ফিকশনের যে ইন্টারমিক্সিং কমপ্লেক্সিটি, এবং একই সঙ্গে হয়বদনের যে একটা কমপ্লেক্সিটি, যে দুটো লেয়ারের যে মজা, এবং টেক্সট মূল টেক্সটটা কোথায় সাব টেক্সটের সঙ্গে পাঞ্চ করে যাচ্ছে, মিশে যাচ্ছে, সাব টেক্সটটাকে আলাদা করা যাচ্ছে না, আবার কখনো মূল টেক্সটের মধ্যে ঢুকে পড়ছে। মানে এখানে পুতুল আছে, এখানে হয়বদনে দুটো পুতুল হয়, সেই পুতুলটা কখনো ব্যঙ্গমীর মতো তারা তাদের নিজস্ব ইনসাইট দিচ্ছে, আবার কখনো তারা পার্ট অফ দ্য প্লে হয়ে যাচ্ছে। তারা পুরনো হয়ে গেছে বলে যখন দেবদত্ত তাদের গিয়ে মেলায় গিয়ে ফেলে দিতে চায়, নতুন পুতুল কিনতে চায়, তখন তারা আবার সেটা তার প্রতিবাদ জানায় আর কি, গালাগালি করে ওদেরকে। তো এই যে গোটা জিনিসটা একটা গিরিশ কানার্জি একটা টেক্সটের মধ্যে একজন নির্দেশকের কাছে চ্যালেঞ্জ ছুড়ে দেন, যে
টেক্সটটাকে শুধুমাত্র ওই ডায়লগ মুখস্থ করে দাঁড়িয়ে হাঁটাচলা করলেই নয়, এটার এটা 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 করো, ডিকোড করো, এটা কি মানে হাউ টু ডিকোড। এই ডিকোডিং প্রসেসটা আমার মনে হয়েছে যে দুটো নাটকের ক্ষেত্রে তুঘলক এবং হায়বাদান, অ্যাজ এ ডিরেক্টর আমি যদি নিজেকে মানে 0.1% মনে করি, তাহলে সেইটুকু আমাকে এগোনোর পথে এই দুটো নাটক আমাকে অনেকটা হেল্প করেছে। এইটুকু বলার, 8টা বেজে গেছে প্রায়। এবার তোমাদের কিছু দু একটা কোশ্চেন থাকলে তারপর শেষ করে ফেলি। হ্যাঁ, 1 মিনিট। হ্যাঁ, অনেক ধন্যবাদ। মানে আপনি আরো একটু বলতে পারতেন দেবেশ দা, আমরা শুনছিলাম মন্ত্রমুগ্ধের মতো। এই বললাম। এবার অর্পিতাদিকে দেখলাম একটু আগে। অর্পিতাদি কি আছেন? আপনাকে একটু কিছু বলার জন্য অনুরোধ করছি প্রথমে। হ্যাঁ, অর্পিতাদি শুনছিলেন পুরোটাই। ও তাই? কোথায় সে? অর্পিতাদি যদি বলেন শুরুতে। কারো কোনো কোশ্চেন থাকে তাহলে মানে কারোর এটা নিয়ে, আমি জানি যে এটা নিয়ে অনেক কথা হয়তো সবার মনের মধ্যে তৈরি হবে, কিন্তু যদি কারো কোনো কথা থাকে আর কি। খুবই একটা জটিল বিষয় নিয়ে আলোচনা করলাম ঘন্টা কাটেকের মধ্যে, যেটা মুখোমুখি। আমি না হয়বাদানের ছবি দেখিয়ে ফেলি, আমাকে একটা দেখি তনিমা আবার হেল্প করুক। হয়বাদানের ছবি তো অনেকেই দেখেনি, আমি দেখি আবার ট্রাই করি। দেবেশ দা খালি একটা কাজ করো, তুমি শেয়ার করার পরে না কন্ট্রোল L টিপবে, হ্যাঁ, তারপরে কন্ট্রোল প্লাস, তাহলে ফুল স্ক্রিন হয়ে যাবে। ও আচ্ছা, আমাকে কন্ট্রোল L। আমাকে একটু বলতে বলতে যা। হ্যাঁ, আচ্ছা করো, তুমি আগে ওপেন করে নাও, মিনিমাইজ করে ওপেন করো। হ্যাঁ, চলে এসছে। আচ্ছা এই খুললাম, এবার কি করব? কন্ট্রোল তুমি আগে ওপেন করো ওটা, মানে ডাবল ক্লিক করো, বলে করেছি। ছোট ছোট দেখাচ্ছে। হ্যাঁ, এবার কন্ট্রোল, এবার কি করব? এলো তো, ফুল তো এলো, আবার ছোট হয়ে গেল কেন? আরেকবার করো তো ডাবল ক্লিক। এসছে? আসবে মনে হয়, পুরো তো স্ক্রিন কালো হয়ে গেল। আমি একটা হতে পারে। এক্সপেরিয়েন্স শেয়ার করব। আমি অর্পিতা দিদি বলছি। বলো। হ্যাঁ, অবশ্যই। আমাদের ইন্টারেস্টিং অভিজ্ঞতা এটা বলবো, সেটা হচ্ছে যে এরকম কুশমন্ডি তখন আমাদের কাছে একদম অচেনা একটা জায়গা, এবং সেখানে যে ছেলেমেয়েরা কাজ করেছিল তারাও প্রথম কাজ করছে প্রায়, এক একজন বাদ দিয়ে। তাদের দিয়ে এই কাজটা করানোর মানে এক্সপিরিয়েন্সটা আমাদের কাছে খুব ইন্টারেস্টিং ছিল। আমরাও সত্যি গোড়ার দিকে বুঝতে পারছিলাম না যে এই প্রোডাকশনটা যেভাবে ভাবা হচ্ছে সেভাবে কিভাবে করা যাবে, কিন্তু এটা তৈরি হয়ে ওঠাটাও আমাদের কাছে খুব বিস্ময়কর ছিল। মানে এমন সব শিল্পীরা, ক্ষণ শিল্পীরা এসে কাজ করছিলেন যারা প্রচুর আমাদের শিখিয়ে গেছেন। এবং আমার পার্সোনালি এটুকু বলতে পারি যে আমার কাছে ইট ইজ এ গ্রেট এক্সপিরিয়েন্স দেবেশের সঙ্গে এইটা। দেবেশ, আমরা যে একসঙ্গে আরেকটা কাজ করেছিলাম, ছোট কাজটা, সেটা বোধহয় এর আগে না? এর আগে সেটা ইয়ে বাঁকুড়াতে, বিষ্ণুপুরে। বিষ্ণুপুরে। এর বিষ্ণুপুরে আগে আমি দেবেশে একটা কাজ করেছিলাম, ছোট একটা ওয়ার্কশপের আন্ডারে, মহাশ্বেতা দেবীর একটা ছোট মহাশ্বেতা দেবীর একটা। হ্যাঁ, মানে সেটা খুব ইন্টারেস্টিং ছিল। তারপরে এই কাজটা আমরা দুজনে একসঙ্গে করি। তো এই কাজটা করতে গিয়ে আমরা গোড়া থেকেই কিছু কিছু জিনিস দেবেশ করবে আর কিছু কিছু জিনিস আমি করব, এরকম ভাবে ভাগ করে নিয়ে কাজটা করেছিলাম। তবে কাজটা থেকে আমি নিজে অনেক কিছু শিখেছি, এটুকু আমি বলতে পারি যে এই কাজটা করতে গিয়ে ক্ষণ শিল্পীদের সঙ্গে, একদম নতুন আর্টিস্টদের সঙ্গে এবং দেবেশের সঙ্গে, দেবেশ আমার মনে আছে আমরা বসে সন্ধ্যেবেলা একটু রাতের দিকে বসে কথা বলছি নাটকটা নিয়ে, হঠাৎ দেবেশ বললো যে আমার একটা গানের সুর আসছে, বলে ও একটা সুর শুনিয়ে দিল। তারপর আমি একটু বেরিয়েছিলাম একটা কাজে, তারপরে ফিরে আসতেও বললো আমি দুটো গান করে ফেলেছি।
মানে খুব ইন্টারেস্টিং একটা মানে পারস্পরিক আদান প্রদানের মধ্যে দিয়ে আমরা কাজ করেছিলাম। তো এইটা তো আমাদের খুব একটা হয় না, মানে আমরা সাধারণভাবে দুজন ডিরেক্টর কাজ করতে গেলে কে কত বড়, কে কাকে ছাপিয়ে যাবে, এইটা হয়। কিন্তু আমার আর দেবেশের এইটা খুব ভালো একটা কম্বিনেশনে কাজ করেছি। ঝগড়া হয়নি এমন নয়, কিন্তু বাট উই এনজয়েড, আই বিলিভ দেবেশও নিশ্চয়ই। আমরা আমাদের এই কাজটা, পারস্পরিক আদান প্রদানটা খুব এনজয় করেছিলাম আমরা সেই সময়, এটুকু বলতে পারি। তুমিও যে ছবি দেখা যাচ্ছে, না 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 একটা ছবিও দেখা যাচ্ছে না, না না, স্ক্রিন কালো হয়ে আছে। দেবেশদা তুমি আগে এইটা মিনিমাইজ করো, করে আগে ওই ছবিটা খোলো, গুগল মিটের পেজটা মিনিমাইজ করো, করে ওইটা আগে খোলো। খুলেছি তো। এবার এখান থেকে স্ক্রিন শেয়ার করো উইন্ডোজ। আমি এত আগের বার তো ঠিকই করলে। এগুলো হয়ে যায় মানে, দাঁড়া আমি ট্রাই করি আরেকবার। আমাকে দেখা যাচ্ছে না, আমাকে দেখা যাচ্ছে না। তোমাকেও দেখা না, যাচ্ছে না। আপনাকে দেখা যাচ্ছে। হ্যাঁ, আমাকে দেখা যাচ্ছে। হ্যাঁ যাচ্ছে। আচ্ছা, আমি আরেকবার ট্রাই করি। ইতিমধ্যে যদি কারো প্রশ্ন থাকে তারা ওই চ্যাট বক্সে লিখতে পারেন প্রশ্ন। এই নাগমন্ডল, আমি যেহেতু আজকে প্লে টু প্রোডাকশন নিয়ে আলোচনা করছি, আমি নাগমন্ডলার নিয়ে আলোচনা করতে গেলে না আবার একটা 45 মিনিট শুধু টেক্সট নিয়ে আলোচনা করতে হবে। আমি শুধু টেক্সট নিয়ে আলোচনা করতে চাইছি না। আমি যেগুলো নিজে কাজ করেছি আমি ঠিক সেইগুলো নিয়ে আলোচনা করতে চাইছি। অর্থাৎ যেটা আমি বলতে পারবো, আমি প্রোডাকশনটা, আমি প্লে টু প্রোডাকশনটার প্রসেসের মধ্যে ছিলাম, তখন একটা টেক্সট কি করে ইন্টারাক্ট করেছি আর একটা টেক্সটকে রিড করেছি, শুধু দুটোর মধ্যে না আকাশ পাতাল ফারাক হয়েছে। একটা টেক্সটকে শুধু বাড়িতে বসে পড়লাম 50 বারই পড়লাম, আর একটা টেক্সটকে আমি মানে একদম মানে ফ্রম সিড টু একটা প্রোডাকশন আমি তৈরি করলাম, দুটোর মধ্যে অসংখ্য পার্থক্য আছে। ফলে সেই জন্য আমি নাগামন্ডলই বলতে চাইছি না। আমি আমি একটু বলি, আমি মানে আপনি যে প্রথম তুগলাকের ক্ষেত্রে যেটা বললেন, বিশেষ করে কার্নাডের যে রেফারেন্সটা আপনি দিলেন আর কি, যে অ্যাবাউট তুগলাক হিমসেলফ, আমার মনে হয় ওটা ওই 1971-এ রাজিন্দার পালকে দেওয়া একটা ইন্টারভিউ ছিল, হ্যাঁ, যেটাতে উনি এই বিষয়টা নিয়ে আলোচনা করেছিলেন। এবং আমার যেটা খুব ইন্টারেস্টিং লেগেছিল, কার্নাড কিন্তু তুগলাককে একজন ইন্টেলিজেন্ট কিং করেছেন, মানে হু ওয়েন্ট অ্যাস্ট্রে তার নিজস্ব কন্ট্রাডিকশনস এর জন্য। তো মানে সেই ইন্টেলিজেন্সের জায়গাটা আমি মানে কিভাবে আসছে, এই যে আমি বললাম ইন্টেলিজেন্সের জায়গাটা, এই যে যখন ওই মানে প্রথমেই ইয়েকে ডেকে নিয়ে এসে শেখ ইমামউদ্দিনকে ডাকেন, ওইটাতে অসম্ভব শ্রুড একটা প্ল্যান। দেখো, একটা লোক যে একই সঙ্গে রুমির কবিতা পড়ছে, যে কবিতা পড়ছে, যে ছবি আঁকতে পারে, সেই লোকটাই আবার একই সঙ্গে পলিটিক্যালি ওই রকম একটা সূক্ষ্ম মারপ্যাচে যেতে পারে, আবার অসম্ভব ভায়োলেন্সে চলে যেতে পারে। এটা, এই যে একটা কন্ট্রাডিক্টরি একটা স্পেস পুরোটা বিল্ড করা আছে ক্যারেক্টারটার মধ্যে, সেক্ষেত্রে ইন্টেলেকচুয়ালটা যদি সেই বুদ্ধিটা, একটা যে এক সংলাপ আছে তুগলকের মধ্যে, যে উনি পাশ্চাত্যের শিক্ষায় শিক্ষিত, উনি বলছেন যে আমি একই সঙ্গে আমি পাশ্চাত্যের শিক্ষাটা আমার মধ্যে রয়েছে, আমি সেটা ভুলে যাবো কি করে। তো ফলে অবশ্যই একটা বুদ্ধিমান মানুষ তুগলক, বোকা নন কখনোই। হ্যাঁ। আচ্ছা, আর কারোর কোনো প্রশ্ন কি আছে? আচ্ছা, রাজা বসু একটা প্রশ্ন করেছে। রাজা বসু আমাদের বন্ধু, ইংরেজির অধ্যাপক। If the swapping of heads in Hayabadana written in the 1775 backdrop has any political angle, the Brahmin body having a Dalit head, which was not the norm in terms of body politics, the national politics there. এক্স্যাক্টলি, রাজা যা বলেছেন 100% ঠিক। আমি আর এটার মধ্যে ঢুকিনি। এরকম ইন্টারেস্টিংলি এটার একটা বডি পলিটিক্সের মানে খেলার জায়গা উনি তৈরি করেছিলেন, অবশ্যই টেক্সটের মধ্যে আছে। একদম ঠিক বলেছেন রাজা।
এটা 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 টেক্সটের একটা ওয়ান অফ দ্য মেন পলিটিক্যাল স্টেটমেন্ট। সুদেব, তুমি কি প্রশ্ন করবে বলছো, করো। স্যার স্যার আমি শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, পাচ্ছি। আচ্ছা, আমি একটু দেবেশ স্যারকে আর অর্পিতা ম্যাম দুজনকে আমি একটু কোশ্চেনটা করব। যেহেতু আমি খন নিয়ে রিসেন্টলি কাজ শুরু করেছি, তো ওনারা কুসুমুন্ডিতে এসেছিলেন, আমি এটা একদমই জানতাম না। তখন আমি একদমই খুব অল্প বয়সের, হয়তো মাস্টার ডিগ্রি স্টুডেন্ট ছিলাম। তো আমার কুসুমুন্ডিতে বাড়ি স্যার, আর আমি খনের উপরেই পিএইচডি করছি যাদবপুর ইউনিভার্সিটি থেকে। তো স্যার আমার কোশ্চেনটা ছিল যে আপনারা যে হায়াবদনটা করেছেন, তো সেখানে খনের কোন ফর্মটা নিয়েছেন? শুধু কি মাস্ক গুলোকে নিয়েছেন নাকি কোনো স্ট্রাকচারাল প্যাটার্নটাকেও নিয়েছেন? আর কি খন পালাটা নিয়েছেন এটা যদি একটু জানাতেন। কোনো খন পালা নেই, মানে খনের কোনো পালা নেই। আচ্ছা, খনের দেখো গঠনগতভাবে খনের মধ্যে একটা ইম্প্রোভাইজেশনাল স্পেস আছে, এটা তো নিশ্চয়ই ভালোই জানো যে অভিনেতারা একই কন্টেন্ট নিয়ে তারা 2 ঘন্টাও একটা প্রোডাকশন করতে পারে, আবার সারা রাত্রিও হতে পারে। এই যে ইম্প্রোভাইজেশনাল স্পেস, সেইটা অ্যাক্টরকে নাটকটা যখন তৈরি হয়েছিল তখন আমরা নাট্যের নির্মাণের গঠনগত জায়গাতে অভিনেতাদের ক্ষণের এই নির্মাণ প্রক্রিয়াটার প্রসেসটা নিয়েছিলাম, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে এলিমেন্ট হিসেবে ক্ষণের যে এলিমেন্ট গুলো ধরো আমরা গানে ব্যবহার করছি, অর্থাৎ খুব সহজে কথা থেকে তো গানে চলে যায়, মানে ধরো হালুয়া হালুয়ানির কথা থেকে গানে কনভার্ট হয়ে যাচ্ছে। তাহলে এই যে একটা কথা এক্সটেনশন, গান ওখানে ক্ষণের ক্ষেত্রে এক্সটেনশন অফ ডায়ালগ, মানে অনেকটা কথোপকথন গানের মধ্যে দিয়ে হচ্ছে। মায়াবন্ধুকে পালাতেও নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। মায়াবন্ধুকে পালাতেও দেখেছো যে যেখানে কথোপকথন গুলো গানের ফরম্যাটে চলে যাচ্ছে। সুতরাং মুখোশের ব্যবহার, ঢাকের ব্যবহার এবং এন্টার যে মিউজিক্যাল স্ট্রাকচারটা, অর্থাৎ যা যা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ক্ষণে ব্যবহার হয়, গোটা নাটক জুড়ে আমরা লাইভ মিউজিকে আমরা সেই মিউজিক্যাল প্যাটার্নটাকেই রেখেছিলাম। এবং গানের যে সুরের একটা কাঠামো আছে, হ্যাঁ, মানে এই যেটা ধরো আমি একটা রাজবংশী সুরের প্যাটার্ন বললাম, একদম গোটা নাটকটা তুমি দেখতে পারতে, সেটা দেখার আর স্কোপে কোনো ভিডিও করা হয়নি সেসব। দেখতে পেলে বুঝতে পারতে যে এই গানের সুরের চলন, তার মধ্যে গোটাটা জুড়েই আমরা গান বলো, ভিজুয়াল ট্রিট বলো, এমনকি সিন চেঞ্জের ক্ষেত্রে আমরা এগুলোকে ব্যবহার করেছি পুরোটা। আচ্ছা আচ্ছা, আর স্যার আমি একটু হায়াবদনাটা দেখতে চাই, ওটা কোথায় পাবো? কোথাও দেখতে পাবে না, ওরা ভিডিওই করেনি কেউ, তখন আর কেউ ভাবেনি ভিডিও করার কথা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার আমি বৃন্তিকা দাস কথা বলছি। স্যার আমি কমেন্ট বক্সে একটা কোয়েশ্চেন রেখেছি, সেটা একটু জানতে চাই। আমি দেখতে পাই কি স্যার আমি জানতে চাইছি আপনার কাছে যে যেটা তুগলাকে বা হায়াবাদানে প্যারালেল খোঁজার যে ব্যাপারটা রয়েছে, সেটা কি আমাদের এক্সিস্টেন্সের সঙ্গে যুক্ত? মানে অবভিয়াসলি, মানে গোটা হায়াবাদন জুড়ে তো এক্সিস্টেনশিয়ালিজমের ছড়াছড়ি। হ্যাঁ, মানে যেটা তুগলক এবং হায়াবাদানাতেই উনি স্ট্রাকচারে যে প্যারালেল ব্যাপারটা দেখিয়েছেন, সেটা মানে আমাদের যে বর্তমান মানব জীবনের যে এক্সিস্টেন্সের সঙ্গে যুক্ত, যে আমরা সবসময় একটা প্যারালেল খুঁজি নিজেদেরকে সার্ভাইভ করার জন্য বা নিজেদেরকে বাঁচিয়ে রাখার জন্য, এই ব্যাপারটা। হ্যাঁ, আচ্ছা, মানে আমি যে বললাম যেটা, যে হায়াবাদন জুড়ে গোটা নাটকটা জুড়ে একটা এক্সিস্টেনশিয়াল একটা ঘটনা ঘটতে থাকে আর কি। মানে আমরা এক্সিস্টেনশিয়ালিজম বলতে আমরা যা বুঝি, মানে আমাদের যে সংজ্ঞাগত জায়গাতে যেভাবে বুঝি, সেটা তো হায়াবাদনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছেই। ঠিক, মানে তুমি ঠিকই বলছো, কারেক্ট ইন্টারপ্রিটেশন, ঠিকই তুগলকেও, যেখানে তুগলকেও এটা একটা স্ট্রাকচার যে আমরা প্যারালেলটা খুঁজি নিজেদের এক্সিস্টেন্সটাকে বাঁচিয়ে রাখার জন্য। এক্স্যাক্টলি, ঠিকই। ধন্যবাদ স্যার, ধন্যবাদ। আচ্ছা, কেদারনাথ ব্যানার্জি জানতে চাইছে যে তুগলক কি ইউটিউবে আসবে?
জানি না থিয়েটার কি অবস্থায় এখন যাবে তো জানি না, তো আপাতত আসবে না, ভবিষ্যতে চলে আসতেই পারে। আচ্ছা, একটা একটা অন্য প্রশ্ন করি, মানে এটা অবশ্য প্রাসঙ্গিক হয়তো নয় আজকে, তবু মানে গতকাল এর আগে আমাদের যে দ্বিতীয় লেকচার যেটা ছিল সেটাতে সৌমিত্র বসু এসেছিলেন, হুম। নাট্যের ভাষা নিয়ে কথা বলছিলেন, এবং সেই প্রসঙ্গে অনেকগুলো মানে থিয়েটারের যে সংকট আজকে, মানে এই কোভিড-19 সময় থিয়েটারের যে সংকট, অনেকেই জানতে চাইছিলেন মানে কিভাবে আমরা কিভাবে দেখবো সামনের দিনে, আগামী দিনে ইউটিউবে যেটা হচ্ছে সেটা তো আর যাই হোক মানে থিয়েটার তো নয়। সেটা মানে থিয়েটার, আপনি কি মনে করেন বা আজকে? হ্যাঁ, সেটা থিয়েটার নয় সৌমিত্র, যেটা মানে ডিজিটাল। আমি বহু সেই মানে আমি সব থেকে ডিজিটাল রেস্টোরেশনে আমি বিশ্বাস করি, কিন্তু আমার কতগুলো নিজেরই নাটক ডিজিটালি রেস্টোর করা হয়নি। ওগুলো ডকুমেন্টেশন, দ্যাটস নট দ্য থিয়েট্রিক্যাল পারফরমেন্স। ওটা কখনোই থিয়েট্রিক্যাল পারফরমেন্স অ্যাড পার হতে পারে না। একদম ফিজিক্যাল প্রেজেন্স ছাড়া থিয়েটার মানে ওই কমিউনিকেশনসটা হয় না, জ্যান্ত মানুষের লাগে, দুপাশে দুটো জ্যান্ত মানুষ লাগে। কিন্তু কথা হচ্ছে যে আমরা এই যে এখন একটা পরিবর্তিত পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতিতে আমার যেটা মনে হয় যে থিয়েট্রিক্যাল ল্যাঙ্গুয়েজের একটা বড় চেঞ্জ আমার মনে হয় যে হতে পারে। মানে আমি নিজেই তো ভাবছি। প্রথম কথা হচ্ছে যে তিনটে স্পেস আমার কাছে মনে হচ্ছে খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে আরবান থিয়েটার স্পেস, মানে যেটা খুব প্রসিনিয়াম হল ভিত্তিক একটা স্পেস। আর একটা হচ্ছে তোমার সেমি আরবান স্পেসে যারা কাজ করছেন, মানে মফস্বলে। আর একটা হচ্ছে গ্রামে যারা কাজ করছেন। মানে তিনটে যে এই যে থিয়েট্রিক্যাল যে আলাদা অঞ্চল, এই অঞ্চলের মধ্যেও আবার তিনটে স্পেস মিলেমিশে আছে। অর্থাৎ আমরা কোথাও একটা ইন্টিমেট স্পেসের মধ্যে কাজ করতে পারি, একটা আনকনভেনশনাল স্পেসে কাজ করতে পারি, ওপেন স্পেসে কাজ করতে পারি, আবার আমাদের প্রথাগত থিয়েট্রিক্যাল স্পেসে কাজ করতে পারি। এবার প্রথাগত থিয়েট্রিক্যাল স্পেসে কাজ করতে গেলে আপাতত যেটা করতে হবে সেটা হচ্ছে যেটা অলরেডি ইউরোপে হয়েছে, বা আমার এক বন্ধু অ্যাথেন্সে থিয়েটার ওরা আজকে থেকেই শুরু করলো এলে, ওরা যেমন করছে ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনটেন করে, যেটা বার্লিন এনসেম্বলও হয়েছে কয়েকদিন আগে, আমি আমার ফেসবুক পেজে পোস্ট করেছিলাম। ওরা যেমন অলরেডি কাজ শুরু করে দিয়েছে যে ফিজিক্যাল ডিস্টেন্সিংটা মেনটেন করে স্টেজ পারফরমেন্সটা করছে, আপাতত মনোলগ দিয়ে শুরু করছে। তো আমার মনে হয় যে আগস্টে আমরা একটা ট্রাই করবো, যেটা এখন মানে আমি দাবি জানাবো যে ইমিডিয়েটলি হলটাকে খুলে দিতে। হলটাকে খুললে তাহলে প্রসিডিয়াম স্পেস গুলোকে নিয়ে একটু কাজ করা যেতে পারে, এক্সপেরিমেন্ট করা যেতে পারে, যে আপাতত একটা মনোলগ ফেস্টিভ্যাল শুরু হতে পারে। আপাতত মনোলগ দিয়ে লোককে দেখো, দর্শক হিসাবে তো আমরাও দর্শক, মানে আমাদের সবার মধ্যে একটা ফিয়ার সাইকোসিস থাকবে। সো সোশ্যাল যে কোনো গ্যাদারিং এর মধ্যে যদি আমাদের মধ্যে ওই হাইজিনের একটা কোথাও একটা গ্যারান্টেড হাইজেনিক স্পেস থাকে, তারপরে যদি ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনটেন করে কোথাও একটা পারফরমেন্স আমরা বিল্ড করতে পারি, কেন করবো না? তাহলে সেটা একটা প্রসিডেন্স স্পেস হতে পারে। কিন্তু দ্যাট ইজ নট দ্য অনলি অল্টারনেটিভ। আমাদেরকে মাথায় রাখতে হবে যে এইবার আমাদেরকে কিছু কিছু অল্টারনেট স্পেস খুঁজতে হবে, যে স্পেস গুলোতে আমরা পৌঁছে যেতে পারি। মানে এমন হতে পারে যে এটা একদমই আমি একটা এমনি বললাম যে হতে পারে যে ধরো যে বড় আরবান স্পেসে বলছি, বড় একটা কমপ্লেক্স, তার মাঝখানে একটা জায়গা আছে, সেখানে একটা পারফরমেন্স আমরা গিয়ে করলাম। মানে অর্থাৎ সবসময় এবার এমন হতে পারে যে এই ফিয়ার সাইকোসিসটা ভাঙতে গেলে আমরা মানে আমাদের কাছে লোকে আসবে এটা না ভেবে আমরাও লোকের কাছে পৌঁছে যেতে পারি কিনা, সেটাও আমাদেরকে দেখতে হবে। এবং এবং ওপেন স্পেসে একটু আনকনভেনশনাল ওয়েতে থিয়েটারটাকে ভাবার চেষ্টা করা। আমার মনে হয় যে লোকনাট্যের যে সহজতা আছে, লোকনাট্যের যে ধরন আছে, সেখানে যারা গ্রামের যারা কাজ করেন তারা তাদের ছোট ছোট স্পেসে তারা তাদের থিয়েটার গুলোকে বিল্ড করা, এবং সেইটাকে ছোট কমিউনিটি গুলোকে টার্গেট করা। মানে আমি বলছি যে আমাকে আমরা থিয়েটার বিগার কমিউনিটি, মানে আমি আমার তুগলক, আমার লাস্ট শের আফগানের শো হয়েছে একাডেমিতে, 900 দর্শক, একতলা দুতলা হাউসফুল। আপাতত সেইগুলো থেকে মাথা থেকে বার করে নিতে হবে, ওই সাইকেল মধ্যে ঢোকা যাবে না। বরং যেমন করে আমাকে অন্য একটা নাটকের কথা ভাবতে হবে, যেটা আমি আমার একটা স্পেসে তৈরি করতে পারি, আমাকে পৌঁছতে হবে। তো এরকম বিভিন্ন অল্টারনেটিভের জায়গা থেকে আমি একদম হতাশ নই। আমার মনে হচ্ছে যে কোনো চ্যালেঞ্জ যখন আসে, আবার এই সময়ের সঙ্গে এটা একটা চ্যালেঞ্জ আমাদের। এই চ্যালেঞ্জ, থিয়েটার কোনোদিন মরে যাবে না। থিয়েটারের মতো সব থেকে জ্যান্ত মাধ্যম হচ্ছে থিয়েটার, এটা হাজার হাজার বছর ধরে একটা পুরোনো মাধ্যম, এটা কখনো এরকম ধাক্কাতে আবার একটা নতুন শেপ নেবো আমরা, এইটুকুই। এবং এই শেপটা আমার মনে হয় যে খুব দ্রুত আমরা নিতে চলেছি আবার সবাই মিলে। স্যার একটা প্রশ্ন অনেক করতে ধন্যবাদ চাইছি। আপনার কথা। স্যার হ্যাঁ করুন। ব্রতজিৎ সাহা, আমি দক্ষিণ দিনাজপুর থেকে বলছি, বুনিয়াদপুর।
স্যার আপনি আজকে আলোচনায় যেটা দেখলাম, মানে আমাদের তো বিভিন্ন ধারণা থাকে, আপনার প্রচুর নাটক আমি দেখেছি, আপনার দেবী সর্পমস্তা দেখে আমার নাটক সম্পর্কে মানে যাপনটাই বদলে গেছিল, যে নাটক এরকম হতে পারে, বা নাটক মানে ব্যাপারটাই আমার কাছে একটা কি বলবো, একটা মানে দিক নির্ণায়কের মতো কাজ করে দেবী সর্পমস্তা। তো যেটা বলতে চাইছি স্যার, আপনি যেমন বললেন যে আপনি মানে সেট বা ফর্ম নিয়ে তো ভীষণই এক্সপেরিমেন্ট করেন, আজকে ব্যাপারটা আরো পরিষ্কার হলো আমার কাছে। তো রিয়ালিজমেও খুব একটা বিশ্বাস করেন না আপনি বলেছেন। তো আপনি কি সেট মানে আমি দেখেছি এনএসডি বা ওদের সেটের যে লেকচার গুলো হয়, সেটা ওরা একটা সেট মানে নাটক শুরু করার আগেই একটা ডিজাইন করে তারপরে নাটকটার মধ্যে যায়, বা কিছুটা হয়তো এগিয়ে ফুল সেটটা ডিজাইন করে নেয়। কিন্তু আপনার যা বক্তব্য, আমি যেটা বুঝলাম, যেটুকু মনে হলো, যে আপনি ক্রমাগত এক্সপেরিমেন্ট করেন, রিহার্সালের মধ্যেও সেটাকে মনে হয় চেঞ্জ করেন। আমি তোমাকে পদ্ধতিটা একটু যদি বলি তাহলে বুঝতে পারবে। মানে ধরো হ্যাঁ। আহ আমি শের আফগান কি করে করেছি বলি, জাস্ট নাটকটা কি করে করেছি বললে বুঝতে পারবে। আমি 2 মাস 3 মাস আগে প্রি প্রোডাকশন করি। প্রি প্রোডাকশনটা মানে হচ্ছে আমি ধরো টেক্সটার রিড করা, কোনো কোনো অ্যাক্টরকে, তার অ্যাক্টরদের বলা থাকে তোমরা কেউ টেক্সটের একটা লাইন মুখস্থ করতে পারবে না, নো মেমোরাইজেশন, কোনো মেমোরি আমি চাই না, টেক্সচুয়াল মেমোরি আমি চাই না, মুখস্থ করবে না। আমি কোনো কম্পোজিশনে বিশ্বাস করি না। আমরা প্রথমে 2 মাস একটা প্রি প্রোডাকশন করি, টেক্সট, তার সাবটেক্সট, তার ডিসকাশনস, এবং শুধুমাত্র যে আমি করছি তা নয়, আমার ইন্টারপ্রিটেশন, ক্যারেক্টার সবাইকে একটা মোটামুটি বেসিক স্ট্রাকচার, ক্যারেক্টার কে কি করবে বলার পর ক্যারেক্টার অ্যানালিসিস। সেক্ষেত্রে কোনো পেইন্টার চলে আসতে পারেন, কোন একজন সাইকো অ্যানালিসিস তাই এসছে এবার। তো আমাদের একজন মনস্তত্ত্ববিদ এলেন, একজন ছবি আঁকিয়ে এলেন, একজন ডাক্তার এলেন, এরকম বিভিন্ন লোকজন, তারা কি করে টেক্সটটাকে রিড করছেন সেইটা নিয়ে একটা আড্ডা হয়। যেমন শের আফগান, যেহেতু পিরান্দুলের নাটকটা মূলত ডিলিউশন নিয়ে করা, তো অনুত্তমা বন্দ্যোপাধ্যায়, আপনারা জানেন যে অনুত্তমা বন্দ্যোপাধ্যায় বিশিষ্ট মনোবিদ, তো ও আমাদের সঙ্গে ইন্টারাকশন করলো ডিলিউশন নিয়ে। এইবার আমি এইগুলো আমরা আনকনসিয়াসলি আমি অ্যাক্টরদেরকে ইনপুট দিতে থাকি যে দিস নাটক মানে এটা তুমি শোনো, এটা তুমি বোঝো, এটা আলাদাভাবে কি হবে আমি জানি না, আমরা কেউ জানি না কিছু, বিকজ দ্য থিয়েটার ইজ এ স্পেস অফ আনসার্টেনিটি। কিন্তু কোথাও আমরা একটা ফরম্যাট তৈরি করবো, ইটস এ গেম, একদম কমপ্লিট খেলা এটা একটা। কিন্তু খেলার আগে আমাকে পুরো খেলার নিয়ম কানুন গুলো আমাকে বুঝে নিতে হবে, আমাকে জানতে হবে বলটা মারলে কোথা থেকে কোথায় যায়, পারস্পরিক বোঝাপড়া গুলো কি থাকবে এগুলো জানলাম। জানার পর আমি পুরো টিমটাকে নিয়ে আমি দিন 15 জন্য চলে গেলাম কোলাঘাট। আমার সেটে কি হবে আমি জানি না, আমার কাছে খুব খালি একটা আবছা একটা ধারণা তৈরি হলো, সেটাও অনুত্তমার সঙ্গে ইন্টারাকশন করার পর, যে এই যে ডিলিউশন হয়, যে একজন মানুষের মধ্যে ডিলিউশন, কয়েকদিন আগে আপনারা দেখেছেন খুব একটা নিদারুণ ঘটনা, একজন ভদ্রমহিলার যিনি হাওড়া ব্রিজে উঠেছিলেন, ইটস ওয়ান কাইন্ড অফ ডিলিউশনাল একটা এফেক্ট। এবং এখানেও শের আফগান যে মানুষটি, সে নিজেকে শের আফগান ভাবে, তিনি অভিনেতা, পরে মাথায় চোট লেগেছিল, তারপর থেকে তিনি নিজেকে শের আফগান ভাবেন, এবং তার চারপাশে বিভিন্ন লোকজনকে সাজিয়ে রাখা আছে অভিনেতাদেরকে, তারা শের আফগানের সভাসদ হিসেবে অভিনয় করেন। এই যে ডিলিউশন নিয়ে যখন আমি একজন মনস্তত্ত্ববিদের সঙ্গে আলোচনা করছি, তখন আমি বুঝতে পারলাম যে এই ধরনের ঘটনাগুলো, এই মনস্তত্ত্বটা আসলে আসলে ট্রান্সপারেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ রিফ্লেক্টিভ অ্যাজ ওয়েল অ্যাজ ট্রান্সলুসেন্ট। কোথাও গিয়ে সেটা আমরা পুরো লোকটাকে দেখতে পাই, কোথাও গিয়ে কিছু দেখতে পাই না, আবার কোথাও গিয়ে নিজেদের রিফ্লেকশন যেন আবার আমার চোখের সামনে ভেসে আসে। মানে হোয়াট উইল বি দ্য মেটেরিয়াল, আমি এবার তখন আর কিছুই না, এটাকে ট্রান্সলেট করবো কি করে, মানে এই ভিজুয়ালি এটা অ্যাক্টররা যখন স্পেসের মধ্যে যাবে, তারা কি তিনটে স্পেসের মধ্যে দিয়ে ঢুকতে পারবে, ট্রান্সপারেন্ট, ট্রান্সলুসেন্ট এবং রিফ্লেক্টিভ। সো মেটেরিয়াল কি হতে পারে? তো আমি সারা কলকাতাতে হাঁটতে আরম্ভ করলাম, যে দেখি যে কোথায় এমন কি মেটেরিয়াল হতে পারে যে মেটেরিয়ালটা একই সঙ্গে 3টে ক্যারেক্টার তৈরি করে। তো ঘুরতে ঘুরতে একদিন চাঁদনীতে দেখলাম যে একটা মেটেরিয়াল পড়ে রয়েছে, যে মেটেরিয়ালটা ডিজে যে ফ্লোর হয় সেই ফ্লোরের মেটেরিয়াল, ডিজের নাচের তলা থেকে আলো দেওয়া হয়, যে ওটা ট্রান্সপারেন্ট, ট্রান্সলুসেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ রিফ্লেক্টিভ। আমার খুব মজা লাগলো, আমি বললাম যে ঠিক আছে দেখ, তাহলে এটা একটুখানি আমরা একটু কেটে একটু দেখি তো কি হয়। তো আমি ওই একটু কাটা অংশ নিলেন, আমার
মনে হয়েছিল যে কোথাও একটা আচ্ছা কি আছে টেক্সচুয়ালি আমরা দেখতে পেলাম, ইন্টারপ্রিট করলাম যে কিছু এলিমেন্ট পাচ্ছি, একটা বসার জায়গা, একটা উঁচু বসার জায়গা, সভাসদদের জায়গা, আর এরকম কিছু এলিমেন্ট পেলাম। আমি চলো চলো দু একটা এলিমেন্ট আমরা নিয়ে যাই, কাটফাট নিয়ে যাই, গিয়ে স্টেজে ফেলে দেখি। তো অভিনেতারা প্রথম দিন যখন গেল তারা স্টেজে ওই এলিমেন্ট গুলো ফেললো, সেম ডেতে আলোর লোক এলো। মানে আমি যখন রিহার্সাল শুরু করি এখন প্রথম দিন থেকে অভিনেতারা থাকে উইদাউট এনি মেমোরাইজেশন, দে নো দ্য হোল টেক্সট, রিড করা আছে তাদের ক্যারেক্টার তারা জানে, কিন্তু তাদের কোথাও মেমোরিতে নেই কি বলবে। তার সঙ্গে সেটের বেসিক এলিমেন্ট গুলো থাকে যে সেটটা আমরা বিল্ড করতে করতে যাব। আলোর লোক থাকে, আলোর বিভিন্ন ফ্রেনেল থেকে আরম্ভ করে প্লেনো কনভেক্স থেকে আরম্ভ করে পার্ট থেকে আরম্ভ করে বিভিন্ন সোর্স অফ লাইট থাকে। পোশাক কিছু স্ট্রাকচারাল পোশাক আমরা তৈরি করি এলিমেন্ট স্ট্রাকচার দিয়ে, যে কি কি হতে পারে, আচ্ছা কত রকমের পোশাক তার টেক্সচার হতে পারে, কালার গুলো পরে ডিফাইন করবো, আমি টেক্সচার দেখি কি কি টেক্সচার হতে পারে, তার একটা বেসিক কিছু নিয়ে আমরা আমার কাছে ফেলা থাকে, সেটা অভিনেতাদের তারা কিছু একটা পড়লো, অনেকগুলো ফেলা থাকে, তোমার যেটা মনে হচ্ছে পড়ো না পড়ে দেখো না, এসো না, আলো ফেলে দেখি না কি হয়, আলো ফেলো, রং পরে দিও না, দেখে কোথায় কোথায় আলো, আচ্ছা ওই এলিমেন্টটাকে এবার ওই যে মেটেরিয়ালটা খুঁজে পেয়েছিলাম চাঁদনি থেকে, ওই মেটেরিয়ালটা এবার ফেলে দেখি তো, ফেলো তো একটু ঘাঁটো তো, চলো তো একটা লেভেল তৈরি করি আমরা। এইবার এইখান থেকে একটা ইন্টারাকশন তৈরি হতে আরম্ভ করে। আচ্ছা ঠিক আছে, তাহলে প্রথমটা তো আমরা এরকম একটা কিছু কথা আছে, চলে কথাগুলো একটু বলতে আরম্ভ করি। তো এইবার এই যে কথা বলতে আরম্ভ করে আমার কাছে টেক্সট আছে, তাদের কাছে ঘটনা জানা আছে, কিন্তু তারা যে কথাগুলো বলতে আরম্ভ করে তাদের নিজেদের কথা, সেই কথাগুলোকে এইবার এটা হচ্ছে আর একটা পদ্ধতি, যে পদ্ধতিতে আমরা ওই মঞ্চ এবং সবথেকে মিউজিকও একটা স্ট্রাকচারাল একটা মিউজিক নিয়ে যাওয়া হয় বিভিন্ন রকম ভাবে। প্রথম দিন থেকে আমরা সমস্ত এলিমেন্ট গুলোকে ফেলে তার সঙ্গে একটার ইন্টারাক্ট করতে করতে যায়, গিয়ে তারা কিছু কথা বলতে যায়, সেই কথাগুলোর তার লজিক্যাল অ্যাপ্রোচ কি, তারা কোথায় যেতে চাইছে, কেন যেতে চাইছে, স্পেসটাই কিভাবে ব্যবহার করতে চাইছে, সেইটা তারা সারাদিনের শেষে, মানে সকাল 9টা থেকে রিহার্সাল শুরু করতাম, রাত্রি 9টায় শেষ হতো, 12 ঘন্টা রিহার্সালের পর তারপরে তারা লিখে নিত যে তারা কি কি বললো, প্রত্যেকটা অভিনেতা একসঙ্গে বসে তারা লিখে নিত কি কি বললো। সো একটা মেটা টেক্সট তৈরি হলো, একটা টেক্সট আমার কাছে মূল আছে, একটা মেটা টেক্সট তৈরি হলো। পরের দিন আমরা দেখলাম যে প্রথম দিন যা যা কাজ করেছে, আচ্ছা তাহলে কি কি আর কি কি ইমপ্রুভ করা যেতে পারে, আর কি কি করা যেতে পারে, এরকম করে আবার একটুখানি স্ট্রাকচার তৈরি হলো। এরকম করে আস্তে আস্তে সেট, লাইট, মিউজিক এই সবটার সঙ্গে অভিনেতা তার কথা দিয়ে, তার ফিজিক্যাল অ্যাকশনস দিয়ে একটা সিনার্জি তৈরি করতে 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 গিয়ে ফাইনালি 15 দিনের মধ্যে নাটকটা সম্পূর্ণ রেডি হয়ে যায়। তখন কারোর আর মুখস্থ করার দরকার নেই, কেউ কোনোদিন কোনো সংলাপ ভুলেও যাবে না, আর কেউ কোনোদিন হাঁটতে করে না, সবটা তারাই তৈরি করে ফেলে ওই স্পেসটায় বিভিন্ন এলিমেন্ট গুলোর সঙ্গে ইন্টারাকশন করতে করতে। সো দিস ইজ মাই প্রসেস, এই পদ্ধতিতে আমি এখন থিয়েটার করি। ফলে আমি এটাকে তুমি ডিভাইস থিয়েটার বলতে পারো বা কোনো কিছু বলতে পারো, আগের নাটকও তাই। মূলত স্ট্রাকচারালি আমি এখন এইভাবেই থিয়েটার গুলোকে বিল্ড করার পথে হাঁটছি। তো তুমি যদি বলো যে ডিজাইনাল অ্যাসপেক্ট, এটাই আমার এখন ডিজাইনাল প্রসেস। ধন্যবাদ স্যার। হ্যাঁ, আর আচ্ছা, আর শেষ প্রশ্ন নিয়ে নি, একটা দীপঙ্কর একটা প্রশ্ন করেছে, প্রসন্নার কথা বলেছেন, প্রসন্না একটু ইন্টারভিউতে প্রশ্ন তুলেছেন যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তুগলকের রাজনৈতিক প্রাসঙ্গিকতা কি, বা তা নিয়ে মানে আপনার মন্তব্য চাইছে। আমি প্রসন্নজির ওই ইন্টারভিউটা শুনিনি, আমি ভালো বলতে পারবো না কোথায় দিয়েছেন, আমি পরে তাহলে হয়তো ইন্টারাকশন করতে পারবো। কোথায় বেরিয়েছিল দীপঙ্কর আছো? আচ্ছা, ওকে, এখন ইউটিউবে শুনেছিলাম, এখন একটু চেক করে দেখতে হবে কোথায় আছে। আচ্ছা কি আমাকে একটু, আমি তো জানি না সেটা, আমাকে প্রসন্ন যেটা, হ্যাঁ স্যার বলছি, প্রসন্ন যেটা বলেছিলেন আর কি, যে আমরা তুগলক সম্বন্ধে আলোচনার সময় আমরা নেহরুর জমানার যে একটা হতাশা, একটা ডিসিলিউশন, সেগুলো নিয়ে কথা বলি আমরা। তো আজকে রাজনৈতিক পরিস্থিতিতে আমরা কেন পেছনে তাকাবো, আমরা হতাশা নিয়ে কেন পড়ে থাকবো, আমরা অন্য নতুন কোন একটা আশাবাদের দিকে কেন যাবো না, এরকম একটা প্রশ্ন তুলে দিয়েছিলেন প্রসন্ন। ঠিকই বলেছেন, কারণ হচ্ছে যে আমি এটাও বলি যে এটা বলছেন কে, প্রসন্নজি, কারণ উনি গান্ধিয়ান আইডিওলজিতে বিশ্বাস করেন, উনি সবটা ছেড়ে ছুড়ে উনি এখন একটা এমন একটা জায়গায় থাকেন,
সেটা একদম গ্রামের মধ্যে গ্রামের মানুষদেরকে নিয়ে কাজ করেন এবং উনি সেই আইডিওলজিতে বিশ্বাস করেন। তো তার ফলে এটা না আমার মনে হয় যে এটা সাবজেক্টিভ আলোচনা। উনি যেভাবে জীবনকে দেখেন, জীবন দর্শনকে দেখেন, যেভাবে জীবন রাজনীতিকে দেখেন, উনি তার প্রেক্ষিতে তুগলককে বিশ্লেষণ করেছেন। ফলে আমি প্রসন্নজির কথার এইটা তো অবশ্যই প্রত্যেকটা মানুষ একটা কন্টেন্টকে তার মতো করে দেখবেন, তার জীবন নিয়ে, তার জীবন দর্শন নিয়ে, তার জীবন বোধ নিয়ে, তার রাজনীতি নিয়ে বিশ্লেষণ করবেন, এবং তাই হওয়া উচিত বলে আমি মনে করি। সবাই যদি একই জিনিস একই কথা বলে কোন একটা কন্টেন্ট নিয়ে, তাহলে কন্টেন্টের তো মজা নেই। বরঞ্চ বিভিন্ন রকম ভাবে একটা কন্টেন্টকে অ্যানালাইজ করা হবে, বলা হবে, বিশ্লেষণ করা হবে, তবে সে কন্টেন্টটা বেঁচে থাকে, তো কন্টেন্টটা টিকে থাকে। বুঝলেন তো? হ্যাঁ, ধন্যবাদ। আজকে হ্যাঁ, অনেকক্ষণ বলছেন, আমি বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে আমরা এখানে আর আর না বাড়িয়ে এবার আমরা শেষ করছি, কারণ এই আলোচনা তো শেষ হবে না, একটার পর একটা বিষয় উঠে আসতেই থাকবে। তবে একটা জিনিস আমার যেটা একটা সাম আপ হিসেবে আমি বলবো, এত সুন্দরভাবে আপনি হিস্টোরিওগ্রাফির কথাটা বললেন, এবং তুগলকের ক্ষেত্রে বিশেষ করে ইতিহাসকে আজকের দিনে দাঁড়িয়ে আমরা কিভাবে দেখবো, এবং কার্নাডো হয়তো সেই জায়গাটা চেয়েছিলেন। মোবাইল যে সেটটার কথা বললেন, আমরা অনেক কিছু জানতে পারলাম, আর এইগুলো না বই পড়ে জানা যায় না। তাই জন্য আপনাকে বিশেষভাবে ধন্যবাদ। একজন ডিরেক্টরের কাছ থেকে এগুলো শোনা, এটা আমাদের কাছে বড় প্রাপ্তি হয়ে থাকলো। আমি সকলকে ধন্যবাদ জানাবো, অর্পিতা ম্যামকে ভীষণভাবে ধন্যবাদ জানাবো, উনি ছিলেন অনেকক্ষণ আমাদের সঙ্গে। একটা সমস্যা একটু প্রযুক্তিগত হয়েছিল, অনেকে না ঢুকতে পারেনি আজকে, কারণ হঠাৎ করে দেখলাম মিট ইউজুয়ালি 250 ক্যাপাসিটি দেখায়, আজকে কেন জানি না 100-এ থামিয়ে দিল, বেশ কয়েকজন আসেনি। তবে আমরা একটা রেকর্ডিং রাখছি, রেকর্ডিংটা আমরা যদি পরে দিতে পারি তাহলে অনেকেই এটা শুনতে পাবে আর একবার। আমি সকলকে ধন্যবাদ জানাবো, পরিমল বাবুকে ধন্যবাদ জানাবো, মালদা নাট্যসেনার অনেকে আছে আমাদের সঙ্গে আজকে, মালদা থিয়েটারের অনেক মানুষ ছিল, আমাদের ছাত্রছাত্রীরা ছিল, যার ফলে লিটারেচার এবং থিয়েটার দুটো দিককেই আমরা আজকে ছুঁতে পেরেছি। আর দেবেশ দা, আপনাকে ভীষণ অনেক অনেক ধন্যবাদ আজকে থাকার জন্য। আমারও খুব ভালো লাগবে, আর কি ভালো লাগছে না বুঝলি, ভার্চুয়াল আড্ডা আর ভালো লাগছে না। সত্যি সত্যি আমরা কবে যে মুখোমুখি বসবো না, আর ভালো লাগছে না। হয়েছে অনেক, আমি তো 3 দিন বেরিয়ে পড়লাম কাজের মধ্যে, আর ভালো লাগছে। আচ্ছা, আমরা তাহলে এখানে ক্লোজ করছি। ভালো থাকো। অনেক ধন্যবাদ সকলকে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ড্রামা ক্লাবের পক্ষ থেকে।